রেকর্ডটা দিয়ে দিলাম। তো এখন আমি এখানে নিচ থেকে একটা লেয়ার নিলাম, এখানে একটা কালার ফিল করব। তো যেহেতু একটা বাংলাদেশের পতাকার মধ্যে আমার ব্যাকগ্রাউন্ডে থাকে সবুজ কালার, আমি এরকম একটা সবুজ কালার নিলাম। আর ফরগ্রাউন্ডে থাকে কি রেড, তো আমরা এখান থেকে একটা রেড কালার নিয়ে নিই, এরকম একটা কালার নিলাম। তো এখন আগে কি দিব, ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কন্ট্রোল ডিলেট বা ব্যাক স্পেস, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আরেকটা লেয়ার নিব, তারপর আমরা এই যে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এখানে শিফট চাপ দিয়ে ধরে, কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরে একদম পারফেক্ট একটা সার্কেল করব। এখন ফরগ্রাউন্ডের কালার দিতে হবে, তো আমি এখান থেকে ফরগ্রাউন্ডের কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি কথা বলছি, কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? আমাকে বলা হচ্ছে স্যার সাউন্ড কই, আপনি কি শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আজান দিচ্ছে তো আসলে হয়তো বা আমি জোরে বলতেছি, অনেক সময় বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের, একটু ওয়েট করেন, আমি বলছি। আচ্ছা, নয়েজটা আমি অফ করে দিলাম, আপনাদের ওখানে মিউট করে দিয়েছি সবাইকে। যারা কথা বলবেন শুধু তারা আনমিউট করে আবার কথা বলে মিউট করে দিবেন, তাহলেই হয়। আচ্ছা, প্রসেসটা আবার দেখাচ্ছি যেহেতু বুঝতে সমস্যা হয়েছে। প্রথমত আমরা ডান পাশ থেকে নিচের দিকে এসে ক্রিয়েট এ নিউ লেয়ার, একটা লেয়ার ক্রিয়েট করব। তারপর আমি যে কাজটি করব, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এখানে এসে শিফট চাপ দিয়ে ধরে অথবা আমরা নর্মালি এভাবে একটা ড্র্যাগ করে একটা সিলেকশন তৈরি করব। এই সিলেকশনটা কেন করলাম, আমরা পতাকা যেহেতু আমরা এখানে আর্ট করব, পতাকার নিচে ব্যাকগ্রাউন্ডে একটা সবুজ কালার থাকে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা আগেই রেখেছি সবুজ কালার। তো আমরা এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ডিলেট করলেই আমরা কি করতে পারবো, এখানে কালারটা দিতে পারবো। তো তারপর আমার এখানে সিলেকশনটা উঠায় দিতে হবে, আমি কন্ট্রোল ডি দিচ্ছি, তাহলে ডিসিলেক্ট হলো। এখন আমি আরেকটা লেয়ার নিব, এটার নাম লেয়ার 2। এখন আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা উপর থেকে নিয়ে নিলাম, কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে পারফেক্টলি একটা সার্কেল করলাম। আমার যেহেতু লেয়ার 2 নেওয়া হয়েছে, এটা নতুন, তো এখানে আমার একটা কালার ফিল করতে হবে, সেটা হচ্ছে রেড কালার। তো রেড কালারটাও তো আমরা এখানে চুজ করে রাখছি। এখন আমরা অল্টার ব্যাক স্পেস অথবা অল্টার ডিলেট দিলে আমরা কালারটা এখানে পারফেক্টলি ফিল করতে পারছি। আমাদের যদি দরকার পড়ে, এখন আমরা এটাকে যদি সেভ করতে চাই, আমরা সেভ অ্যাসে যাব, এখানে পিএসডি থাকবে নর্মালি, এটা হচ্ছে আপনার র ফাইল, অর্থাৎ কাজটা করার পর এই ফাইলটা পরবর্তীতে এডিট করতে হতে পারে আমাদের। তো সেই ক্ষেত্রে আমরা পিএসডি ফাইলটাকে সেভ করে রাখবো, পাশাপাশি একটা ইমেজ আকারে সেভ করব। তো পিএসডি ফাইল সেভ করে রাখলে কোনো সমস্যা নেই। আর এখান থেকে আপনি যখন ইমেজ আকারে আপনি আমাকে দিবেন কাজটা বা কাউকে দেখাবেন, তখন জেপিজিটা দিয়ে জাস্ট আপনার যে কোনো একটা ফোল্ডার আপনি যেখানে দিতে যাচ্ছেন আপনি ফোল্ডারে দিয়ে দিবেন, তারপরে এখান থেকে সেভ করে দেবেন। এখানে একটা বক্স আসবে, অবশ্যই এখানে ম্যাক্সিমাম রেখে তারপর দেওয়াটাই ভালো, কারণ অনেক সময় রেজুলেশনটা খারাপ হতে পারে। তো আমরা দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিলাম, হয়ে গেল। আমার কিন্তু এটা ইমেজ আকারে হয়ে গেছে। আমি যদি চাই যে আমি এটাকে দেখব, দেখুন এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমাদের বাংলাদেশের পতাকাটা কিন্তু হলো। আচ্ছা, আরেকটা জিনিস আমি গত ক্লাস বলতে আমরা সবসময় হচ্ছে প্রথম ক্লাসের দিকে দেখাই, সেটা হচ্ছে কি একটা আর্জেন্টিনার ফ্ল্যাগ। তো আর্জেন্টিনার ফ্ল্যাগটা আপনারা কিভাবে দিবেন, রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা নেওয়ার পর দেখুন এই জায়গাতে আমরা এই পর্যন্ত আসলাম, অথবা আরেকটু বড় করে নিচ্ছি। আমাদের যেহেতু আজকে সেকেন্ড ক্লাস, আমাদের কিন্তু আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মতো কিছু কাজ আছে। তো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মতো কিছু কাজ পেয়েছি গত ক্লাসে, যদি আমি এটা মানে যতটুকু দেখছেন, আমরা যদি একটা ছবিকে কোনো জায়গা থেকে নিয়ে আসি, সেটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেটা রিমুভ করা কিন্তু গত ক্লাসে জানতাম না, কিন্তু আজকের ক্লাসে যেহেতু ওইটাও আছে আর আমি প্রিভিয়াস ক্লাসটাও এখানে আপনাদেরকে বলতেছি, সেক্ষেত্রে আপনাদের জন্য আজকের ক্লাসটা একটু সুবিধা হবে। দেখেন এখানে আসলাম, আসার পর আমি আর্জেন্টিনার ফ্ল্যাগের জন্য একটা মনে করেন হচ্ছে কালার নিয়ে নিচ্ছি, এরকম একটা কালার নিলাম। তো তারপর আমি এটাকে কন্ট্রোল ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ডিলেট দিয়ে ফিল করলাম। ঠিক আছে, এখন সেম টু সেম আমার দরকার, আমি কি করব, মুভ টুলটা সিলেক্ট করব। এখানে খেয়াল করে দেখুন আমার এখানে গ্রুপ আছে,
যাদের গ্রুপ আছে তারা অবশ্যই এটা লেয়ার করে নেবেন, কারণ এটা আমরা ফার্স্টে কাজটা করার সময় আমরা লেয়ার নিয়ে নিয়ে কাজ করতেছি না, আমরা কি গ্রুপ নিচ্ছি? গ্রুপ কিন্তু নিচ্ছি না। তো লেয়ারটা নিলে সুবিধা কি, এখানে আপনার 50টা লেয়ার থাকতে পারে, আপনি যেটাতে ক্লিক করবেন সেই লেয়ারটাই কিন্তু এখানে সিলেক্ট হবে। যদি বলেন কিভাবে, তাহলে দেখেন আমি যদি অল্টার চাপ দিই, কিবোর্ডের অল্টার চাপ দিলে আমার মুভ টুলে এখন সাইন কয়টা? একটা, শুধু একটা সাইন কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি অল্টার চাপ দিই তাহলে দেখুন এখানে দুইটা সিম্বল আপনি দেখতে পারবেন, এই দেখেন একটার সাথে আরেকটা। যদি এরকম আপনাদের আসে তাহলে বুঝবেন এখন যদি আমি এটা টান দেই এটা আমার কপি হয়ে আসবে। তো আমি মাউসের লেফট বাটন চেপে ধরে অল্টারও চেপে ধরে আমি নিচের দিকে টান দিলাম, ঠিক আছে? আমি অল্টার ছেড়ে দিয়েছি, এখন আস্তে নর্মালি আমি নিচের দিকে নিয়ে এসে এটাকে বসালাম, আমার সেম টু সেম দুইটা হলো। এবার আর্জেন্টিনার ফ্ল্যাগের ভিতর কিন্তু একটা সান থাকে, যেটা আপনারা হয়তো বা যারা ভিডিও দেখছেন তারা বুঝতে পেরেছেন। তো ওই রকম যদি আমাদের একটা সান দরকার পড়ে আমরা এখানে এসে লিখলেই কিন্তু পারি আর্জেন্টিনা ফ্ল্যাগ সান। তারপর আমরা এখান থেকে ইমেজে চলে যাব, ঠিক আছে? এখান থেকে দেখুন অনেক রকমেরই আছে, এখন আপনার যেটা ভালো লাগে, যেটা মনে হবে যে আমাদের ওখানে ভালো মতো আমরা বসাতে পারবো, ওই রকম একটা বেছে নিতে হবে, জাস্ট এইটুকুই। এখানে এটা শাটার স্টক বা অন্য একটা ওয়েবসাইট থেকে আসছে, এটা আমার দরকার নাই, আমি এটা নিচ্ছি। এটা আমার দেখেন একদম পিএনজি, ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, আমি ওপেন ইমেজ দিলে এটা বুঝতে পারবো ঠিক মতো। দেখুন এই যে আমি এটাকে সেভ অ্যাজ দিব, দেখুন এখানে দিলাম। আচ্ছা, এখান থেকে আমি সান লিখলাম, ডেস্কটপে রাখলাম, সেভ দিলাম। যেহেতু এটা আমার পিএনজি, এখন কিন্তু আমার কোনো সমস্যা নাই, ব্যাকগ্রাউন্ড নিয়ে আমার ভাবতে হচ্ছে না যে এটার ব্যাকগ্রাউন্ড যদি থাকতো তাহলে আমরা রিমুভ করে নিতাম। তো ধরুন আমাদের এই পর্যন্ত আমরা যখন কাজটা করব, আমরা এখানে একটা ফাইলকে দুইভাবে ওপেন করতে পারবো। একটা হচ্ছে আপনি যদি চান ফাইল থেকে ওপেনে ক্লিক করবেন, তারপর ডেস্কটপ থেকে বা যে কোনো জায়গায় আপনার ছবিটা থাকবে আপনি সরাসরি ছবিটাকে এভাবে নিয়ে ওপেন করবেন, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে কি, এখান থেকে যদি না করে ওপেন না করে আপনি যদি চাইতেন যে আমার যেহেতু এই ডকুমেন্টের মাঝখানে আমার দরকার সানটা, তাহলে আমি ফাইলে যাব, প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করলে তারপর আমরা যদি এখানে একটা সানকে এখানে নিয়ে এসে প্লেস করে দিই, আমাদের এটা দেখেন একদম সেন্টার বরাবর বসছে, একদম সেন্টার, ডানে বামে উপরে নিচে সেন্টার। আমরা এটাকে ইন্টার দিলে এখানে এটা বসে যাবে। কিন্তু একটু লক্ষ্য করে দেখেন নর্মালি যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোতে এখানে কিন্তু কোনো চিহ্ন নাই, কিন্তু যেটাকে আমি প্লেস করলাম সেটাতে কিন্তু একটা এরকম চিহ্ন আছে, ঠিক আছে? এই চিহ্নটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট। দেখুন আমি মাউসটা নিয়ে রাখলাম, আমাকে কিন্তু দেখাচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল। আরেকবার দেখেন স্মার্ট অবজেক্ট থাম্বনেল। তো এই স্মার্ট অবজেক্টটা থাকলে আমরা কোনো ইমেজে কখনো রিমুভ করতে পারি না, কোনো কিছু অ্যাড করতে পারি না, কারণ এটার মধ্যে এডিট করাই যাবে না। তাহলে আমি কি করব, আমি কিন্তু এখন এটাকে ছোট করতে পারবো। তো ছোট করার জন্য, বড় করার জন্য আমাদের শর্টকাটটা কি মনে আছে কারো? কি ব্যবহার করব এখন আমি ছোট বড় করার জন্য? জি, কন্ট্রোল টি। ওকে, কন্ট্রোল টি দিচ্ছি, তাহলে আমরা এটাকে ছোট বড় করতে পারবো। এখন কি আমি এক কর্নার বরাবর টেনে ধরে আমি এটাকে ছোট বড় করব, না আমি মাঝ বরাবর করলে ভালো হয়? আমি কিভাবে করব? আচ্ছা, যদি মাঝ বরাবর করতে চাই তাহলে আমাদের কোন কিটা প্রেস করতে হবে? শিফট কন্ট্রোল নেব। আচ্ছা, শুধু শিফট ধরে যদি আমি করি এক কর্নার বরাবর, তাহলে আপনি খেয়াল করেন যে আপনার এক কর্নার বরাবর আপনার রেশিও ঠিক থাকবে, জিনিসটা আপনার ছোট বড় করতে পারবেন। কিন্তু যদি আপনি মাঝ বরাবর এটাকে ছোট বড় করতে চান তাহলে আপনার দিতে হবে কি শিফট এবং অল্টার, ঠিক আছে? এখন যদি আমি মাঝ বরাবর ছোট করি, শিফট অল্টার চেপে ধরে দেখুন, তারপর আমি শিফট এবং অল্টারও ছেড়ে দিলাম, কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম, আমার এটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে? এখান থেকে আমরা এটাকে চাইলে সেভ অ্যাজ দিয়ে সেভ করে নিতে পারবো।
এখানে আমাদের বলতেছে যে আমাদের এটা আগেই সেভ করা হয়েছে, এটা নিলাম। ওকে, বলেন এটার মধ্যে কারো সমস্যা আছে? স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন, তো, বলেন আপনি শুনতে যখন পাচ্ছি। সানটা শুট আপনি যখন আর্জেন্টিনার পতাকার মাঝখানে সানটা শুটে করলেন তখন আপনার সানটা ফেটে গেল, এর কারণ কি স্যার? সানটা ফেটে গেল? স্যার মানে সানটা মানে ঘোলা ঘোলা আমি মানে এই করছি তো আমার কম্পিউটার মানে সানটা ঘোলা দেখা যায় মানে আচ্ছা, তা আমি যেভাবে একটু সেভ কর, অন্যরকম লাগে স্যার। আচ্ছা আমারটা কি এখন কি এখানে কোনো প্রবলেম আছে? বাকিরা বলেন তো, যারা দেখতে পাচ্ছেন কোনো সমস্যা মনে হচ্ছে? না সমস্যা নাই। আচ্ছা তাহলে ওখানে ভাইয়া আপনার সমস্যাটা কি, একটু ঘোলা লাগছে তাই তো? এটা পতাকাটা ঝুম করি তখন আপনার মানে সানটা মানে ঘোলা ঘোলা লাগে, মানে ফেটে যাচ্ছে। এখানে তো সমস্যা আছে, আপনি এখানে ডকুমেন্ট কত নিয়েছেন সেটা দেখেন। আপনি যে সানটা নিয়ে আসছেন সেই সানটা আর আমার এখানে সানটা এক কিনা সেটাও আপনি দেখেন। আপনাকে দুইটা জিনিসই দেখতে হবে। অনেক সময় আমরা রেজুলেশন পাবো অনেক লো কোয়ালিটির, কিন্তু আমি যেটা নিয়েছি একটু তাকিয়ে দেখেন, এটা 1200 বাই 1200, আর আমার ডকুমেন্ট পুরোটাই কিন্তু ছিল কত, উইথটা 1200। কিন্তু আপনি এখান থেকে হয়তো বা এটাকে সেভ করছেন, আপনার এটা হতে পারে। আমি কি ঠিক বলছি কিনা? আপনি এখান থেকে সেভ করছেন? জি স্যার। আচ্ছা, এটাই হচ্ছে সমস্যা। আপনি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এটাতে যান। যাওয়ার পর তারপর ছবিটাকে সেভ করার পর কাজটা করেন, তারপর আমাকে প্রশ্ন করবেন, দেখেন হয় নাকি। হ্যাঁ স্যার, আমি আরেকটা কথা মানে আপনার এটা যদি পতাকাটা একটু ঝুম করতেন তা আমার আমার জন্য একটু সুবিধা হতো। আমার পতাকাটা জুম করলাম। হুম, কতটুকু করব? মাঝখানেরটাই শুধু? ভাইয়া আপনি কি বোঝাতে চাচ্ছেন একটু বলেন তো, আমি কিন্তু বুঝতেছি না আপনি কি বোঝাতে স্যার চাচ্ছেন। ওটি মেবি একটু জুম করার পরে আপনার এখানে হচ্ছে ইমেজটা একটু ক্র্যাকি দেখা যাচ্ছে, ওটাকে বুঝাচ্ছেন মেবি। ওটা সাইজের প্রবলেম, ওটা সাইজ ছোট নেওয়া হয়েছে এই জন্য জুম করার জন্য ওরকম দেখা যাচ্ছে। এটাই তো বললাম, আপনি দেখেন আমি আপনাকে দেখাই, যদি আমি এটা সরাসরি কপি ইমেজ করতাম এখান থেকে, বা এটাকে যদি সেভ ইমেজ করতাম, আপনাদের সামনেই প্রমাণটা দেখাচ্ছি। যদি মনে করেন আমি এটা এখানে রাখলাম, সেভ করলাম, আমি একটু দেখি, আমার তো দুইটাই সান তাই না? এখন দুইটার কি অবস্থা কোনটার? এটা হচ্ছে আমার আগে নেওয়া হয়েছে, এটা আমার পরে নেওয়া হয়েছে। এটা একটু দেখি প্রপার্টিজটা, তাহলে আমি এখানে বুঝে যাব। আচ্ছা, এখানে আমি 1200 বাই 1200 পিক্সেল আমার কিন্তু এখানে সেভ আসছে, আর হচ্ছে 32। ওকে, এটাতে যদি আমি একটু খেয়াল করি, এটা 362 কেবি, এখানেও 32, এটা এই এই সান এসএস, দুইটাই তো সেম দেখতে পাচ্ছি। আপনার ওখানে সমস্যা হচ্ছে কেন? এই দোনোটাই তো সেম। আপনি কি আমি যেটা নিছি এটাই নিছেন? কি স্যার আমার আমার সাউন্ড হলো 362 জিবি। 362 কেবি। আচ্ছা, কোথায় দেখেন, এখানে আমি কত জুম করতেছি, ছবিটা তো ঠিকই আছে। আমার তো এখানে প্রবলেম মনে হচ্ছে। কোন ডিভাইসের রেজোলিউশন হয়তো। যখন আপনি যে এটা ফটোশপের ভিতরে কাজটা করেন তখন আপনার ঝুম করলে অনেক ই লাগে, ভালো লাগে। এখন স্যার এখানে না, ফটোশপের ভিতরে। তো এটা কি ফটোশপের ভিতরে না বাইরে? এই আপনি যে জিমেইল দেখছেন, আপনি যখন ফটোশপে কাজ করছেন, কাজ করার পরে যখন আপনি জুম করেন তখন আপনার ফেটে যাবে, সেটা বুঝতে পারবেন। আচ্ছা, আমি তো এই যে জুম করলাম, এখন যদি ফেটে না যায় তাহলে কি এটা ইমেজ হলো? এইগুলো কি পিক্সেল দ্বারা গঠিত না? এক একটা ইমেজ তো পিক্সেল নিয়ে গঠিত, তা আমি যত জুম করব পিক্সেল তো দেখা যাবে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। এরকম যে আপনি যে জুম করছেন, হ্যাঁ ঠিক এরকমই দেখা যায় আমারটা। আচ্ছা, আর একটু ছোট করেন। আমার কথা হচ্ছে, আপনি জুম করলে আপনার এটা ছোট দেখা যাবে না? এটা কেমন কথা বলতেছেন আপনারা, আসলে বুঝলাম না। আপনি এটা জুম করতেছেন অথচ এটা, হ্যাঁ বলেন, একটার সাথে আরেকটা কোশ্চেন একসাথে বলেন বলেন, একটা সলভ দেই। হ্যাঁ বলেন। ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারছে না, কালারটা ব্যাকগ্রাউন্ডে দিতে পারছে না। আচ্ছা, আপনারা কারা কারা এখানে কাজ করার সময় প্র্যাকটিস করতেছেন? এই এখন আপনারা ক্লাস করতেছেন, আপনাদের উচিত কি?
আমি আগে একটা প্রশ্নের উত্তরটা দিতে চাই। এরকম প্র্যাকটিস করলে তো সবাই দেরি হয়ে যাবে, আপনি করতে থাকেন না। স্যার এটা আমি প্র্যাকটিস করছি 2 দিন আগে স্যার, তখনই আপনার এই সমস্যা হয়েছে। আচ্ছা প্র্যাকটিস করতে আচ্ছা, আমার প্রশ্নের উত্তরটা আপনি আগে নেন, আমার কথাটা শুনেন আগে। আমি যে সাইজটা নিয়েছি, এখানে আমি যখন ডকুমেন্টটা নিলাম, আমার ডকুমেন্ট আর আপনার ডকুমেন্ট কি সেম? এটা বলেন। আমি যদি এই যে ছবিটা, আমি যদি এখন মনে করেন এখানে 1200 না নিয়ে আমি ধরেন এখানে 600, এখানে ধরেন আমি 300, এরকম করে আমি একটা ডকুমেন্ট নিলাম। তো আমার যে আপনি বললেন যে আপনার যে হচ্ছে সানটা, আমি যদি এখন সানটাকে এখানে নিয়ে আসি, খেয়াল করবেন আমি যখন সানটা এখানে নিয়ে আসলাম, এখন কি আমার এখানে আচ্ছা, আপনারা কথা বললে আমি কি উত্তর দিচ্ছি এটাকে কিভাবে বুঝবেন? সবাই একসাথে কথা বললে তো হয় না। দেখেন আমি যে এই যে এটাকে আমি এই ডকুমেন্টে নিলাম, এখন কি আগের থেকে বেশি ফাটা ফাটা লাগছে না? বলেন। হ্যাঁ, হ্যাঁ, ফাটানো। এটার কারণটা কি? কারণটা হচ্ছে আমি যে ডকুমেন্টটা নিলাম, আমার ডকুমেন্টটাকে আগে দেখতে হবে যে এই সাইজের মধ্যে আমি মানে যে ছবিটাকে দেখতে যাচ্ছি, ছবিটার কিন্তু কোনো প্রবলেম নাই। আপনারা একটু আগে দেখছেন যে আমি এখানে একটা ওপেন করছিলাম ছবি, এটাকে দেখেন তো আমি কত বড় করলাম, তাও কি কোনো সমস্যা আছে? দেখেন কোনো কিন্তু সমস্যা নাই। দেখেন আপনারাই বুঝেন। তো আমার এখানে ডকুমেন্টটা যদি ছোট নেই, তাহলে এটা স্বভাবতই তো এটা ছোট হয়ে আসবে। আর যখন আমার ডকুমেন্টটা বড় নেওয়া হবে, আর আমার যে ছবিটা আমি নিয়ে আসলাম সেটাও আমার বড়, তখন কিন্তু আমার ছবিটা উজ্জ্বল লাগবে। হ্যাঁ রাইট। ঠিক আছে, এখন যদি মনে করেন যে ভাই আপনার এখানে হচ্ছে আমার এখানে এরকম কেন হচ্ছে, আপনি আগে মিলান যে আমার ডকুমেন্টের সাইজ আর আপনার ডকুমেন্টের সাইজ এক কিনা, আমি যে ছবিটা নিছি সেটা আপনি নিছেন কিনা, তারপর আপনার যখন এই প্রশ্নটা করবেন তখন এটা ঠিক হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন যে ভাই করলেন যে আমার এখানে কালার ফিল করতে পারতেছি না, আপনার কি প্রবলেম হচ্ছে আরেকবার একটু কষ্ট করে বলেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন বড় ভাই? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কি এখানে কালার ফিল করতে পারছেন না, এই তো? হ্যাঁ আচ্ছা, কালার ফিল করার জন্য আপনি কি করতেছেন আমাকে বলেন। যেমন এইটা টুলবারের ওখান থেকে এটা সিলেক্ট করেছি, সিলেক্ট করে তারপর ব্যাকগ্রাউন্ডে কালারও নিয়েছি, কিন্তু কালারটা দিতে পারছি না। আচ্ছা, কি প্রেস করছেন কালারটা দেওয়ার জন্য? কি আসতেছে ওখানে কালার? ভুলে গিয়েছে আসলে, আমি ভুলে গিয়েছি কালারটা। আচ্ছা, এই যে দেখেন আমি এখানে হচ্ছে একটা সিলেকশন নিলাম, এই তো আপনি নিয়েছেন। এখন আপনি কোন কালারটা দিতে যাচ্ছেন দেখেন তো, এখানে আমার রেড আর এখানে ব্লু, কোনটা দিব? আচ্ছা, ব্লুটা যদি দিতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ডিলিট প্রেস করতে হবে। ঠিক আছে, তাহলে আমার কালারটা চলে আসবে। আর আমি যদি উপরের ফরগ্রাউন্ডের কালারটা দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? অল্টার ব্যাক স্পেস অথবা অল্টার ডিলিট। ভাই এখন আপনি একটু চেষ্টা করে দেখেন আপনার হয় কিনা। হ্যালো স্যার, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার আমি যখন একটা মানে নতুন পেজ নেই তখন না, আমি আপনার কম্পিউটারে দেখছি যে আপনি যখন নতুন একটা পেজ নেন তখন আপনি পেজটা ঠিক বরাবর মাঝখানে চলে আসে। আচ্ছা, আপনার কি হচ্ছে? কিন্তু আমারটা হয় না স্যার, আমারটা হয় না, আমারটা মানে আমি মানে এক সাইড হয়ে যায়, পরে আপনার করে মাঝখানে আনতে। আচ্ছা, যদি আপনার এরকম হয়ে যায়, হ্যাঁ, তাহলে আপনাকে আগে অল্টার চেপে ধরে মাউসের হুইল বাটন এভাবে আপনি নিচের দিকে ঘোরাবেন, তাহলে আপনার এটা সেন্টার বরাবর চলে আসবে। স্যার কিছু মনে না করলে আমি একটু আমার মনিটর একটু আপনাকে দেখালে মনে ভালো হতো। দেখেন গত প্রিভিয়াস ক্লাসের বিষয়গুলো আলোচনা করতে গিয়ে অলরেডি কিন্তু আধা ঘন্টা চলে যাচ্ছে, আপনারা আজকের কিন্তু ক্লাস এখনো বাকি। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনি আপনার স্যার এক মিনিট। আর এটা করতে গেলে তো সময় নষ্ট হবে। আচ্ছা, সবাই একটু কনসিডার করেন, কি করব আমি, আপনাদেরই প্রবলেম, আপনাদেরও হতে পারে। স্যার একটা মানে নতুন পেজ নেব, একটু শিখো, সমস্যা নেই। তোমার শেখার সাথে সাথে আমাদের তো শেখা মানে হচ্ছে। এটা এক সাইড হয়ে গেছে স্যার। হ্যাঁ, আচ্ছা 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 মাঝখানে আসে না, আচ্ছা, মাঝখানে আসে না, এরকম হয় না, মানে এরকম হয়। তো এই তো মাঝখানেই তো আছে। স্যার আপনি যখন এটা মাউসের লেফট বাটন চেপে ধরে অ্যাডজাস্ট করলেন,
তখন তো এটা মাঝখানেই চলে আসলো, দেখেন আরেকবার। স্যার হ্যাঁ বলেন। ভাই আপনি কি বন্ধ করে দিয়েছেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যালো স্যার। জি বলেন। আপনারা কি কেউ স্যারের কথা শুনতে পাচ্ছেন নাকি আমি শুনতে পাচ্ছি না? হ্যাঁ হ্যাঁ হ্যালো, জি স্যার। হ্যালো আমি তো শুনতে পাচ্ছি। আপনার মানে কি, মানে দেখতেও পাচ্ছি না, শুনতেও তো পাচ্ছি না। আচ্ছা স্যার। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি ভাই। স্যার আমার বিষয়টা দেখছি স্যার। আমি তো আপনার বিষয় দেখতেই পাচ্ছি না, কই আপনি? স্যার আরেকবার দেখাচ্ছি। আমার মানে এরকম আছে। আচ্ছা দেখলাম, হ্যাঁ বলেন। কিন্তু এটা আমরা মাঝখানে লিখতে হলে আমাদের কি করতে হবে? আচ্ছা মানে আপনি যতটা পেটে গেছে মাঝখানে আমার 10 মিনিট। এটা প্রথমবারই আপনার এরকম হয়েছে। আপনি এক কাজ করেন, উপর থেকে রিসেট ইসেনশিয়ালস করে নেন। তো এটা আপনার একটু দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যাদের প্রবলেম আছে, গত ক্লাসে বলছিলাম আমি, এই যে উপর থেকে রাইট সাইডে ইসেনশিয়ালস লেখাটা আছে, এখান থেকে রিসেট ইসেনশিয়ালস করে নেন। ঠিক আছে, তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর আপনি যেটা বলছেন আপনারটা এরকম বাইরে বের হয়ে আসে, মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি এটাকে দিচ্ছেন, তারপর এটা এভাবে আসছে। আচ্ছা আমি ধরেন এটা কেটে দিলাম, কথার কথা আমি এটা কেটে দিলাম। আমি তারপর যদি ফাইলটা আবার নতুন করে আরেকটা নেই, আমারটা দেখি কোথায়, আমারটা তো এই মাঝখানেই চলে আসলো। কিন্তু স্যার আমার আচ্ছা এটা আসলে খুব আহামরি সমস্যা না ভাই, একটা সিম্পল ইস্যুকে অনেক বড় করার দরকার নেই। আপনি ইসেনশিয়ালস থেকে আগে রিসেট করে নেন, তারপর দেখেন আপনার ওই ফটোশপটা অফ করে দেন, অফ করে আরেকবার ওপেন করেন, ওপেন করলে দেখেন কি হয়। আচ্ছা তো আশা করি গত ক্লাসের বিষয়গুলো কিছুটা হলো আপনারা বুঝতে পারছেন। যদি কেউ ভিডিও না দেখে থাকেন, আগে ভিডিওটা দেখবেন, আরও ক্লিয়ার হবেন। তো আজকের ক্লাসের টপিক অনুযায়ী আমি আগাচ্ছি। এবার ফার্স্ট টাইম আমি হচ্ছে এখানে আপনাদের এই টুলসগুলোর সাথে পরিচিত করাবো, এবং এই টুলসগুলো আমরা আজকে শিখবো আগে। আচ্ছা সবার ফ্যামিলি নয়েজ থেকে একটু দূরে গিয়ে কাইন্ডলি ক্লাস করুন। আচ্ছা ভালো কথা বলেছেন আপু আপনি। এখন কথা হলো, আমি মিউট করে দিচ্ছি, আপনারা আনমিউট করছেন কেন? আপনারা আনমিউট করলেই আপনাদের ওখান থেকে কিন্তু নয়েজগুলো আসতেছে। আচ্ছা আমি যে কয়েকটা কথা বলবো বা যে কয়েকটা টুলস দেখাবো, পরে প্রশ্ন করলে কষ্ট করে আপনারা একটু উত্তরটা দিবেন। প্রথমে আমরা দেখবো হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার টুলটা অনেকটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। আইড্রপার টুলটা আমাদের না এখান থেকে যদি আমি নাও নেই, আমি কিন্তু এই যে এখানে দেখেন আমার যে কালারগুলো আছে, আমি যদি এগুলোতে একটা ক্লিক করি, অটোমেটিক আমার কিন্তু মাউসের খেয়াল করে দেখেন পয়েন্টারে চলে আসছে একটা ড্রপার। এটাকেই বলা হয় আইড্রপার। এটা কিন্তু আমি এখান থেকে নিলাম, আমি কিন্তু এখান থেকে নেই নাই। তো আসলে এটা দিয়ে আমাদের উপকারটা কি হবে, আমি কি চাচ্ছি আসলে দেখেন। আমি এখানে একটা ছবি নিয়ে আসতেছি, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। ধরুন আমি আপনাকে এই ছবিটা দিলাম, দেওয়ার পর আমি আপনাকে বলেছি এই ছবিটার মাঝখানে যে কালারটা আছে, এই যে ছাড় কথাটা, এই ছাড় কথাটার যে কালারটা, এক্স্যাক্ট কালারটা আমার লাগবে, আমার একটা ডিজাইন করে দিবেন, এই কালারের মধ্যেই আপনাকে করতে হবে। তো আপনি খেয়াল করবেন যে আসলে অনেক সময় এরকম হতে পারে, একটা কালারের পাশে কিন্তু আরও কয়েকটা কালার থাকে। আপনারা এখানে একটু নর্মালি বুঝেন যে আমার এটা কি রেড কালার, তো রেড কালার তো এটাও হইতে পারে, তাই না? এটাও হইতে পারে, একটু ডার্ক হইতে পারে, একটু লাইট হইতে পারে, অনেকগুলোই কিন্তু। কিন্তু আমি যদি পাশের জায়গাগুলো আমি এভাবে পিক করে নিই, দেখুন আমার কিন্তু কালার কোডগুলো এখানে চেঞ্জ হচ্ছে, তাই না? তো এই বিষয়টা নর্মালি যদি আমি সরাসরি একটা কালারকে ধরতে চাই, আমি এই যে এটা ওপেন করে একটা ক্লিক এখানে করি, দেখেন এটা কোন কালার, এই কালার, তাহলে আমি এই কালারটা পেয়ে গেলাম। আমি কন্ট্রোল সি দিয়ে অথবা হচ্ছে এখানে কপি করে আমি এটাকে কেটে দিলাম। তারপর ধরুন আমি এখানে একটা বক্স বানাবো,
বক্সের জন্য আমি একটা লেয়ার নিলাম, এখানে আমি একটা কালার দিলাম। তো আমার এখানে কালার দিছি আমি এটা, তো আমি এখানে কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। আমরা গত ক্লাসে দেখেছি কিনা আমার মনে নাই, যদি এখানে আমরা কোনো কাজ করে ফেলি, করে ফেলার পর মনে হয় আমি এখানে কালারটা চেঞ্জ করব, তাহলে আমি কিভাবে করব? কিবোর্ডের কন্ট্রোলটা চেপে ধরবেন, কন্ট্রোল চেপে ধরে এই যে থাম্বনেইল যেটা দেখতে পাচ্ছেন সাদা জায়গাটা, এই যে প্রিভিউ জায়গাটা অর্থাৎ প্রিভিউ ইমেজটা যেখানে আছে আমাদের লেয়ারের পাশে, এখানে এসে কন্ট্রোল চেপে ধরলে দেখেন আমার হাতের সাথে একটা চার কোণা একটা সিলেকশনের মতো তৈরি হয়েছে। তখন আপনি এখানে একটা ক্লিক করবেন, অটোমেটিক দেখবেন এটা সিলেকশন হয়েছে। এখন আপনি এখানে যাবেন, আপনি যে কালার কোডটা কপি করেছেন কন্ট্রোল ভি দিয়ে এখানে কালার কোডটা পেস্ট করলে দেখেন ওই কালারটা চলে আসলো। আমি এখন এখানে ওকে করলাম। কালারটা এখানে আসার পর আমাকে অল্টার ব্যাকস্পেস অথবা অল্টার ডিলিট দিয়ে কালারটা এখানে ফিল করতে হবে। তারপর কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে নিব আমার কাজটা যখন হয়ে যাবে। তো আমি এক্স্যাক্ট কালারটা যদি এখান থেকে চাই তাহলে কিন্তু আমি এভাবে নিতে পারছি। তো এখান থেকে যদি না নিয়ে শুধুমাত্র কালার কোডগুলো আমি দেখতে চাই, তাহলে আমি কি করব? এখান থেকে আই ড্রপার টুলটা নিব। আই ড্রপারটা নেওয়ার পর দেখেন আমি এখানে একটা ক্লিক করছি, আমার এখানে কালারটা চেঞ্জ হলো। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই যে দেখেন আমার কিন্তু কালার কোডগুলো চেঞ্জ হচ্ছে। যদি বুঝতে না পারেন এখানে এটা ওপেন থাক। এখন দেখেন আমি কোথায় যাচ্ছি, কতটুকু যাচ্ছি, পুরোটাই তো নীল মনে হচ্ছে। আসলে এখানে কিন্তু আপনাদের কালার কোডের দিকে একটু তাকান, এটা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে। একই কালারের মধ্যে হালকা আরও কয়েকটা কালার কিন্তু এখানে আছে। দেখেন মনে হচ্ছে কিন্তু আমাদের চোখে একই রকম, কিন্তু আমরা যদি একটু দেখি, লক্ষ্য করি খুব গভীরভাবে, তাহলে বুঝবো যে এখানে কালারগুলো চেঞ্জ হচ্ছে। দেখো, ওকে। তো এরকম করে আমরা একদম এক্স্যাক্টলি কোনো একটা কালারকে কখনো যদি আমাদের ডিজাইনের জন্য পিক করতে চাই, আমরা এভাবে একটা করে ক্লিক করে আমরা পিক করতে পারবো। ঠিক আছে, এখানে কোন কালার, এখানে কোন কালার, এই যে লেখাটায় কোন কালার, বা এখানে কোন কালার, দেখুন সব কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, তাই না? এগুলো হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য আমরা এইভাবে নিয়ে থাকি। তো যাই হোক, আই ড্রপারটা হচ্ছে একটা কালারকে এইভাবে আপনার পিক করে দিবে। তারপর আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, আমরা 3D ম্যাটেরিয়াল দেখব না, কারণ এটা আপনাদের মডিউলেও নাই, আর আপনাদের এটা খুব বেশি দরকারও না। কারণ যারা 3D নিয়ে কাজ করে, এটা করতে গেলে অনেক সময় দেখবেন যে আপনার ফটোশপ বা আপনার সফটওয়্যার অনেক সময় হ্যাং হয়ে যাচ্ছে, ঠিক আছে, ঝামেলা করে। তো আমার এগুলো দেখার দরকার নেই। আমরা তারপরে দেখব হচ্ছে কালার স্যাম্পলার টুলটা। কালার স্যাম্পলার টুলটা কি করছে? আই ড্রপারটা কিন্তু আপনি একটা কালারকে পিক করছেন, আপনার কাছে মনে হচ্ছে ওইটাই আপনার পারফেক্ট কালার। আপনি যদি একদম নিখুঁতভাবে পারফেক্ট একটা কালার চান, তাহলে আপনার এই কালার স্যাম্পলার টুল যেটা, এটা আপনাকে অনেক হেল্প করবে। যদি মনে করেন কিভাবে, আপনি দেখেন এখানে যে কোনো একটা কালারের উপর একটা ক্লিক করেন, আগে করার সাথে সাথে আপনি ডান পাশে একটু তাকিয়ে দেখেন ইনফোর এখানে RGB CMYK দুইটাই কিন্তু লেখা আছে। আমি যদি নর্মালি মাউসের লেফট বাটন মাউসটাকে একটু নাড়াই, দেখেন আমার ওখানে কালার কোডগুলো চেঞ্জ হচ্ছে, দেখছেন? খেয়াল করবেন, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব, কিন্তু আমি এখানে যখনই এগুলো নাড়াচ্ছি আমার কিন্তু দেখেন কালার কোডগুলো চেঞ্জ হচ্ছে। তো এখন আপনারা বলতে পারেন যে আমরা তো নর্মাল কালারটা যখন নিলাম তখনই তো বুঝলাম যে এখানে চেঞ্জ হচ্ছে, কিন্তু ওই চেঞ্জ হওয়া আর এই চেঞ্জ হওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো আপনি এখানে পুরোপুরি হিস্টোরি পাচ্ছেন, আপনার আর এর পরিমাণ কত, আপনার জি এর পরিমাণ কত, বি এর পরিমাণ কত। তা আপনি এখন মনে করতে পারেন এগুলো নিয়ে আমার আবার কাজ কি, আমরা তো নর্মালি কালারটাকে এখান থেকে একটা ক্লিক করে পিক করলেই হতো, তাই না? আমি দেখেন যেদিকে যাচ্ছি আমার কিন্তু কালার কোডগুলো ওখানে দেখাচ্ছে, CMYK-তে কত আছে, RGB-তে কত আছে, এটা বুঝতে পারতেছি। অনেক সময় এরকম হতে পারে আমরা কি পারফেক্ট কাজ করতে চাই না, আমাদের যাতে এক পরিমাণও ভুল না হয় কোনো একটা কালারকে পিক করার জন্য, সেক্ষেত্রে আমরা এই টুলসটা চাইলে ব্যবহার করতে পারি। সব টুলস নিয়েই যে কাজ করতে হবে এমন কিছু না। ফটোশপ আপনাদের দিয়ে দিছে, ভালো কথা, আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবে করেন। কিন্তু আমাকে একটা ক্লায়েন্ট যদি বলে যে আমার এখান থেকে একটা পিক্সেল জানি এদিক সেদিক না হয় কালার, তাহলে আমি কি করব? আমি এখানে কালার স্যাম্পলার টুলটা নিয়ে কালারগুলো যেটা আমার দরকার সেটাকে আমি পিক করব। এভাবে করার পর আমি হাতে একটা নোট নিব, নোট নিয়ে প্রয়োজনে আমি লিখে রাখবো আর এর পরিমাণ এত, জি এর পরিমাণ এত, বি এর পরিমাণ এত, আর CMYK কোনটা কত পার্সেন্ট আছে বা কোনটা কতটুকু আছে
সেটাও আমি লিখে রাখবো। তারপর আমার সুবিধাটা কি হবে দেখেন, আপনারা কিন্তু দেখলেন একটু আগে যে আমি যখন এখানে একটা কালার পিক করলাম, এটার মতো সিমিলার কালার এখানে অনেকগুলো কিন্তু, ঠিক আছে, আপনারা কিন্তু নর্মালি বুঝবেন না। তো যখন আপনি পারফেক্ট একটা কালার চাচ্ছেন, আপনি কিন্তু এখানে এসে আর এর পরিমাণটা মনে করেন হচ্ছে দিয়ে দিলেন 200, আপনার যেটা যেটা দরকার আর কি, আপনি এখানে মনে করেন দিয়ে দিলেন 70, হ্যাঁ এখানে আছে 12, আমি এখানে দিয়ে দিলাম 10। তাহলে আমার এখানে পারফেক্ট কালারটা কিন্তু আমি পাচ্ছি। সিএমওয়াইকের পরিমাণ কোনটাতে কত, সেই পরিমাণটাও কিন্তু আমরা এখানে চাইলে বসিয়ে দিতে পারি, ঠিক আছে। এভাবে আমরা চাইলে একটা এক্স্যাক্ট কালারের রেশিও যেটা যেটা আমাদের খুবই দরকার, সেটা কিন্তু আমরা চাইলে এখান থেকে এভাবে নিয়ে ওকে করলে এক্স্যাক্ট কালারটা আমরা পেয়ে যাব। ওকে, তো আমরা কিন্তু দেখলাম তাহলে শুধুমাত্র আইড্রপারটা দিয়ে একটা কালারকে পিক করলাম, কালার কোডটা পেয়ে গেলাম, শেষ। আর যখন আপনি কালার স্যাম্পলার টুলটা নিলেন, তখন আপনার কি হলো, একটা কালারকে পিক করার পর আপনি যে কালারটা একদম এক্স্যাক্ট চাচ্ছেন, সেই কালারের উপর আপনার মাউস পয়েন্টারটা রেখে আপনি এগুলো নোট করে নেন। আর এর পরিমাণ থেকে শুরু করে আপনার এখানে সিএমওয়াইকে যা আছে সব নোট করে যখন আপনি কালারগুলো অ্যাপ্লাই করবেন আপনার ডিজাইনে, কালার প্লেটটা এভাবে ওপেন করে আপনি এগুলোর পরিমাণগুলো বসিয়ে দিবেন। যদিও এগুলো রিয়ার, এগুলো খুব বেশি দরকার হয় না, কিন্তু কখনো যদি আমি আপনাকে বলি আমার এখানে 1%ও যাতে কালার এদিক সেদিক না হয়, তখন কি করবেন আপনি? তখন কিন্তু এভাবেই কাজটা আপনাকে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই দুইটার মধ্যে সমস্যা আছে কারো? সমস্যা নেই ভাইয়া, আমার একটা প্রবলেম আছে। বলেন। আপনি যেমন এই অরেঞ্জ কালারটা একটা সাইডে সুন্দর করে কপি পেস্ট করলেন, হ্যাঁ এটা এই পার্টটা তো আমি একটু বুঝছি না, আমার একটু প্রবলেম আছে। আচ্ছা, এই পার্টটা বলতে এই যে এখানে যে আমি কাজটা করলাম, আচ্ছা এটা আমি নর্মালি করেছি ভাই। এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এভাবে হচ্ছে একটা বক্স করলাম, তারপর আমার ধরেন এই কালারটা পছন্দ, আমি এখানে কালারটা পিক করে নিলাম। এখন আমি আগে একটা লেয়ার নিব, তারপর কালারটা ফিল করব। যেহেতু আমি আলাদা লেয়ার নিয়েছি, মুভ টুল দিয়ে আমি কিন্তু এটাকে এখন মুভ করতে পারতেছি। এখন ক্লিয়ার আছেন কিনা ভাই বলেন। আচ্ছা, তো এই দুইটা যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, এখন আসেন রুলার টুল। আমি অনেক সময় দেখবেন আমার এটা যখন আমি ওপেন করি, এখানে একটা রুলার চলে আসে, ঠিক আছে। তো রুলারটা চলে যদি আপনার এখানে আপনি আনতে চান এখানে আসলে, তাহলে আপনি কিবোর্ড থেকে একটা শর্টকাট ইউজ করতে পারেন, এটা হচ্ছে কন্ট্রোল আর। কন্ট্রোল আর দিলে আপনার রুলারটা চলে আসবে, আবার কন্ট্রোল আরটা দিলে রুলারটা চলেও যাবে। তারপরে যদি আপনি ম্যানুয়ালি আনতে চান, আপনি ভিউতে যাবেন, ভিউ থেকে এখানে দেখুন রুলার, ঠিক আছে, কন্ট্রোল আর, এখানে কিন্তু লেখাও আছে। তো এখান থেকে আপনি চাইলে রুলারটা ক্লিক করলে রুলারটা চলে আসবে। এখন কথা হলো, আমি যে ডকুমেন্টটা নিয়েছি এটা আমার পিক্সেলে ছিল না আমার ইঞ্চিতে ছিল। যদি আমার পিক্সেলে থাকে, অনেক সময় যদি এটা আপনাদের ইঞ্চিতে থাকে, এই জিনিসটা অনেকেই কিন্তু ভুল করে। তো আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের দরকার হতে পারে যে আমার ডকুমেন্টের সাইজটা কত, আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। দেখুন এখানে কত, 0 থেকে আমাদের এটা 1200, উইথটা হচ্ছে 1200, আর এখানে হাইটটা কত 800। তো অনেক সময় এটা যদি আপনার ইঞ্চিতে থাকে, তাহলে আপনি এটা পিক্সেলে করে নেবেন। যদি আপনার ডকুমেন্টটা পিক্সেল নিয়ে কাজ করেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। তো এটা করবেন কিভাবে, আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন এই রুলারের উপর। দেখুন আপনার যতগুলো প্যারামিটার হতে পারে, যতগুলো সিস্টেম হতে পারে এখানে রুলারের জন্য, ইঞ্চি, পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট সবই আপনি পাচ্ছেন। তো আমরা মূলত বেশিরভাগ সময় পিক্সেল আর ইঞ্চিটা নিয়েই কাজ করি। আমার ডকুমেন্টে এই মুহূর্তে পিক্সেল, তাই আমার এটা পিক্সেলের টিক দেওয়া আছে। যদি আমার ইঞ্চিতে থাকে, তাহলে দেখুন আমার এটা পিক্সেলে যেটা 12 পিক্সেল, 1200 পিক্সেল ছিল, সেটা আমাদের এখানে কত 16.5 মতো আমি দেখতে পাচ্ছি উইথটা। আমার হাইটটা কত 11, আমি কিন্তু এটা এইভাবে দেখতে পাচ্ছি। আমি আবার যদি পিক্সেল করতে চাই, মাউসের রাইট বাটন এটার উপর ক্লিক করে আমরা এখানে পিক্সেলটা সিলেক্ট করে দিব। ওকে, আচ্ছা এটা দিয়ে আর আমাদের কি দরকার, এটা আসলে আমাদের কি উপকার করবে? উপকারটা হচ্ছে, আমি ধরেন এই জায়গার মধ্যে লেখা শুরু করলাম আমার ডিজাইনটা। তো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আমি যে ব্যানারটা নিয়ে আসছি, এই ব্যানারের এই পাশটায় কিছু জায়গা ফাঁকা আছে, এই পাশটায় কিছু জায়গা ফাঁকা আছে। এই লেখাগুলো কেন এটা সাথে লিখলো না তারা? প্রশ্ন আসে না?
কেন এটার সাথে লিখলো না? এটার সাথে লিখলো না কারণ একটা ডিজাইনের সৌন্দর্য একটা ব্যাপার আছে। তো সেই জিনিসটাকে ধরে রাখার জন্য আমরা যখন এক্সাম দেই বা কোনো একটা মানে ভার্সিটির হোক বা যে কোনোখানে আপনি যদি এক্সাম দেন, আপনার কিন্তু সাইটে অনেক সময় আপনার পেপারটাকে ভাঁজ করে নেন কিংবা স্কেল দিয়ে আপনি কিন্তু সুন্দর করে দাগ দিয়ে নেন। কেন? যাতে আপনার লেখাটা ওই পাশে না যেয়ে আপনার জন্যই সুন্দর করে একটা অ্যালাইনমেন্ট বোঝায় থাকে। তা আমরা এখানে যদি লিখে দেই ডিজিটাল, আমরা এইভাবে লিখলাম, কথার কথা একটু বড় করে নিচ্ছি। এখান থেকে আমরা ফন্টের সাইজটা বাড়াতে পারি, এখান থেকে ধরুন বাড়িয়ে দিলাম। তো আমার এই ডিজিটাল কথাটা যদি আমার ডকুমেন্টের একদম পাশে লাগানো থাকে দেখতে খারাপ লাগবে, আর হালকা যদি একটু ফাঁকা থাকে। তো এখন আমি কতটুকু ফাঁকা রাখতেছি এই জিনিসটাকে যাতে আমি বুঝতে পারি পরবর্তীতে, তার জন্য আমাদের এই রুলার টুল থেকে আমরা গাইড নিয়ে আসতে পারবো। তো গাইড কোনটা? আপনি বলতে পারেন সরাসরি মার্জিন যে দেন ওইটাকেই আমরা এখানে গাইড বলতে পারি। তো এটা আনবেন কিভাবে? এটা আনার জন্য আপনি দুইভাবেই কাজটা করতে পারেন। অনেক সময় আমরা ডিজাইন করার আগে ভেবে নেই যে আমার চারপাশে কতটুকু জায়গা ফাঁকা থাকবে। তো আমি এখানে যেহেতু অন্যান্য টুলসগুলো এখনো দেখি নেই, আমরা মাত্র সেকেন্ড ক্লাস, আমাদের অনেক প্রশ্ন থাকবে, ওগুলো মনের মধ্যে রাখেন। আমরা যখন আরও সামনে অ্যাডভান্স একটা একটা করে যাব দেখবেন আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটা নিলাম। কথার কথা আপনি আনুমানিকভাবে এখানে ধরুন আপনার দেখুন এই যে উইথ কত 52 পিক্সেল, আমি এই পর্যন্ত এটাকে দিলাম। আমার কিন্তু সিলেকশনটা এখনো এইভাবে হচ্ছে। আমি কি করব, এই জায়গায় একটা গাইড বসিয়ে দিব। গাইডটা নিয়ে আসার জন্য এই যে রুলারটা দেখতে পাচ্ছেন এখানে মাউসের লেফট বাটনটা চেপে ধরবেন, চেপে ধরে আপনি এইভাবে টান দিবেন, টান দিয়ে যতটুকু আপনার দরকার আনার এখানে নিয়ে এসে ছেড়ে দেন। দেখুন আমার এখানে একটা গাইড চলে আসছে। ওকে, তো এখন এই জিনিসটা তো আপনার ডান পাশেও লাগবে, তাই না? আপনি এটাকে টান দিয়ে ধরে এই পাশে নিয়ে আসেন, তারপর মাউসের লেফট বাটন আবার চেপে ধরেন, এখান থেকে টান দিয়ে একটা গাইড এখানে নিয়ে আসেন। হলো? এইটুকু যদি আপনার ঠিকঠাক মতো আপনি যদি করতে পারেন, এটাকে আপনি উপরে দিবেন বা নিচে দিবেন, আমি ধরে নিলাম এটাই আমার ঠিক আছে। আমি এখান থেকে একটা গাইড এখানে বসাবো, একটা গাইড এখানে বসিয়ে দিব। উপর থেকেও মাউসের লেফট বাটন চেপে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করছি। এখন আমার লেখাটা দেখেন এই অ্যালাইনমেন্টের বাইরে চলে গেছে। আমি এখন কি করব, মুভ টুল নিয়ে আমার টেক্সটটাকে ধরে আমি জাস্ট এইখানে বসিয়ে দিব। তো এখন আমার কিন্তু আর ভুল হওয়ার চান্সটা নাই। আমি যে সাইড থেকেই কাজ করি না কেন আমার লেখাগুলো কোথায় থাকবে? এই গাইডের ভিতরে থাকবে, আমাদের ডিজাইনটা এই গাইডের ভিতরে থাকবে, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে জিনিসটা। ঠিক আছে? তো এই হচ্ছে রুলারের বিষয়গুলা। তা আমরা কি বুঝতে পারছি রুলারটা আমাদের কিভাবে হেল্প করবে? আচ্ছা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এখন আপনি মনে করেন এখানে যে রুলারগুলো আছে, যদি আপনি চান যে এই রুলার থেকে এই গাইডগুলো আপনি উঠিয়ে দিতে, আপনি যদি উঠিয়ে দিতে চান আপনি দুইভাবে পারবেন। একটা হচ্ছে একবারে উঠিয়ে দিবেন, তাহলে কি করবেন, মুভ টুলে যাবেন, মুভ টুলটা সিলেক্ট করে দেখুন আমি এখানে মুভ টুলটা এটার উপর নিয়ে এসে রাখলাম, আমার দুই পাশে দুইটা অ্যারো সাইন চলে আসছে, যে আমার এখান থেকে আমি মাউসের লেফট বাটন চেপে ধরে আমি উপরের দিকে নিয়ে গিয়ে যে জায়গা থেকে ওকে নিয়ে আসছি ওখানে নিয়ে গিয়ে ছেড়ে দেব, ওটা চলে যাবে, একবারের জন্য চলে গেল। তো যদি আমি চাইতাম যে আমার এটা হাইট থাকবে, আমার যখন মনে চাইবে আমি দেখব আমার অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে কিনা, তার জন্য আমরা কিবোর্ড থেকে একটা শর্টকাট ইউজ করব, কন্ট্রোল চেপে ধরে সেমিকোলন চাপ দিবেন, কন্ট্রোল সেমিকোলন, তাহলে দেখেন এটা হাইট হয়ে যাবে। ঠিক আছে? আবার কন্ট্রোল সেমিকোলন দিলে এটা চলে আসবে। দেখুন এটা কিন্তু আসে নাই, এটাকে কিন্তু আমি একবারেই রিমুভ করে দিছি। তো এটাও যদি আমি একবারে রিমুভ করতে চাই, মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা এটাকে এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। এখন আমার এই দুইটা আছে, আমি কাজ করছি, আমার পুরো কাজটা শেষ হবে, পরে আমি চাইলে এটাকে কন্ট্রোল সেমিকোলন দিয়ে হাইড করে রাখবো, আবার যখন চাইবো তখন কন্ট্রোল সেমিকোলন দিলে আবার চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এই তিনটা কি ক্লিয়ার হয়েছেন আপনার? আই ড্রপার, কালার স্যাম্পলার, রুলার টুল। জি আচ্ছা, তো এখান থেকে এগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। তারপর আসুন এখান থেকে আমরা আরেকটা টুল নেব, সেটা হচ্ছে নোট টুল। নোট টুলটা আমাদের কি হেল্প করবে? আপনি একটা বিজনেস কার্ড ধরুন করছেন,
অথবা আপনাকে এই ব্যানারটা করতে দেওয়া হয়েছে। তো এই ব্যানারের মধ্যে কিছু লেখা আছে না, এই লেখাগুলো আপনি হয়তোবা কি করছেন, আপনার গুগল শিটে রাখছেন, আপনি হয়তোবা আপনার নোটপ্যাডে রাখছেন, আপনি হয়তোবা আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে রাখছেন। তো আপনি এখন কাজ করছেন, কাজটা করার পর আপনি অনেক সময় কি করতে পারেন যে এই যে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি আমার এই লেখাগুলো আমার কিন্তু দরকার, যেহেতু আমাকে ক্লায়েন্ট এগুলো দিয়ে দিছে, আমি বাইরে থেকে না নিয়ে এসে যদি আমি এমন একটা জায়গা পাই আমার এই ফটোশপেই রাখার এবং আমি সেখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করতে পারবো, তাহলে আমার কাজটা কিন্তু আরেকটু সহজ হলো। তো জানি না কার কাছে কোনটা সহজ মনে হচ্ছে, কিন্তু আমি কিন্তু আগেই বলছি এখানে আমাদের অনেক টুলস থাকবে, সব কিছুর দরকার নাই, আবার অনেক কিছুর দরকার পড়লে আমরা সেটা নিয়ে ব্যবহার করব। তো এখন নোট টুলটা আমাদের উপকার এইভাবেই করছে যে আপনি যদি চান যে আপনার নোট টুলটা নেওয়ার পর যে কোনো একটা জায়গায় এসে একটা ক্লিক করবেন, দেখেন আপনার এখানে নোটটা চলে আসছে, আপনার একটা ডিজাইনে যা যা দরকার আপনি এখানে লিখে রাখছেন। আপনি এখানে এটা হাইড করেও রাখতে পারবেন, আবার যখন দরকার ডাবল ক্লিক করবেন, এখান থেকে আপনি নিয়ে আপনি কিন্তু এখানে সরাসরি বসাতে পারছেন। আপনার আর বাহিরের মধ্যে এটা রাখতে হবে না, আপনি পিএসডি আকারে ফাইলটা সেভ করে রাখলেও ইনফরমেশনগুলো কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, তা আমি এখানে ধরুন আমার কি দরকার, আমার একটা ইমেল দরকার হতে পারে, আমার এখানে একটা মোবাইল নাম্বার দরকার হতে পারে, তারপর হচ্ছে কিছু ইনফরমেশন থাকতে পারে, আমি এখানে লিখে আমি এখানে রেখে দিলাম। যখন আমার দরকার ডাবল ক্লিক করব, এখান থেকে ধরেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, টেক্সট ফাইলটা নিলাম, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, আমার এটা চলে আসছে না। আমার এটার জন্য আবার মিনিমাইজ করে অন্য আরেকটা জায়গায় গিয়ে তারপর কিন্তু আমার টেক্সটটা নিয়ে আসতে হলো না। ঠিক আছে, তো যদি আপনার এখানে কাজটা শেষ হয়ে যায় আর আপনি যদি চান যে এটা আমি এখানে রাখতে চাচ্ছি না, আপনি চাইলে এটা ডিলেটও করতে পারবেন। মাউসের রাইট বাটন ক্লিক করবেন এটার উপর, দেখুন ডিলেট নোট, ডিলেট অল নোট, বুঝতেই পারছেন ডিলেট নোট মানে আপনার একটা নোট যেটা আপনি সিলেক্ট করছেন সেটা, আর ডিলেট অল নোটে ক্লিক করলে যদি আপনার আরও নোট থাকতো সবগুলোকে একবারে ওকেতে ক্লিক করলে ডিলেট হয়ে যেত। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এখানে আমাদের তাহলে এখানে দুইটা আইড্রপার, কালার স্যাম্পলার, এই চারটা টুলসের আমাদের মডিউলে আছে, আমরা এই বিষয়গুলো এখানে দেখে নিলাম। ওকে, আর এখানে যেগুলো আছে এগুলো ভুলে যান, মনে করেন এগুলো নাই, কারণ এগুলো আপনাদের এখন দরকারও পড়বে না, আর তাছাড়া আপনাদের 3D নিয়ে আপনারা কাজ করছেন না, আপনারা যে ডিজাইনগুলো করছেন এগুলোকে বলা হয় 2 ডাইমেনশন ডিজাইন বা 2D ডিজাইন, এগুলো কিন্তু 3D না। সো বলেন এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আরেকটা টুলসে যাব। জি ভাইয়া। এগুলোকে ডিলিট করছি। ওকে, তারপরে টুলসটা যাই, এটা হচ্ছে আমাদের ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল, এই টুলসগুলো এখন আমরা দেখব। তার জন্য আমরা এখানে যে কাজটি ফার্স্টে করতে পারি সেটা হচ্ছে এখানে আগে একটা ইমেজ নিয়ে আসি, মনে করেন আমরা ওপেনে যাব না প্লেসে যাব, কোনটা আমাদের জন্য ভালো হয় বলেন তো? ওপেনে গিয়ে এই করলে এটা ওপেনে নিয়ে তারপর যদি আমরা এখানে আনি তাহলে দেখেন আমাদের জন্য কোনটা কি সুবিধা আর অসুবিধা হয়। ধরুন আমি এখানে এই ব্যানারটা নিয়ে আসলাম ওপেন করে, তো আমার এই ব্যানারটা এখানে আমরা যদি কাজ করি আমরা এটাকে চাইলে এখান থেকে ক্রপ করতে পারি, আবার আমি যদি চাই কখনো কোনো একটা কাজ আমি করব, ফাইলটাকে আগে ওপেন করেছি, আপনি এটাকেও কিন্তু এখানে নিয়ে যেতে পারবেন। কিভাবে নিয়ে যাবেন? মাউসের লেফট বাটন চেপে ধরে, দেখেন এটা কিন্তু লক করা, তাও কোনো সমস্যা নেই, আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি ছেড়ে দিবেন না, মনে করছেন যে আসতেছে না, আপনি এখানে আসেন, এই দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে, এখন আমি এখানে যদি ছেড়ে দিই দেখবেন এটা এখানে চলে আসছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এটাকে আমি ক্রপ করব, আমি এটাও ক্রপ করতে পারি, চাইলে আমি এই ডকুমেন্ট থেকেও ক্রপ করতে পারি, মনে করেন এটাই আপনার ক্রপ করতে হবে যেটা র ফাইল। ঠিক আছে, তো আপনি কিভাবে করবেন? আপনি সরাসরি ক্রপ টুলে চলে যাবেন, দেখুন চারপাশে আমরা যেরকম কন্ট্রোল টি দিলে আমাদের ট্রান্সফর্মের মতো চারদিকে চলে আসে কিছু পয়েন্ট, এটা কিন্তু চলে আসছে। তো এটা যখন চলে আসবে আপনি নর্মালি মাউসের লেফট বাটন চেপে ধরে
এক কর্নার বরাবর এভাবে এটা ছোট বড় করতে পারেন, এভাবে এখান থেকে ছোট বড় করতে পারেন। হ্যাঁ, আর যদি আপনি এভাবে না করেন কাজটা, তাহলে কি করবেন? তাহলে আপনি শিফট চাপ দিয়ে ধরে রেশিও ঠিক রেখে তারপর আপনি এটাকে ছোট বড় করবেন, শিফট চাপ দিয়ে ধরে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম মাঝ বরাবর আমরা ছোট বড় যদি করতে চাই, তাহলে শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে মাঝ বরাবর আমরা এটাকে ছোট বড় করতে পারবো। কারণ আমার ধরুন এই লেখাটাই দরকার, এই লেখাটুকু দরকার, আমি এইভাবে নিলাম। তারপর আপনি নর্মাল ইন্টার প্রেস করেন, আপনার এখানে ইমেজটা চলে আসলো। আপনি চাইলে এখান থেকে ফাইলে যাবেন, সেভ অ্যাসে দিয়ে আপনি ছবিটাকে সেভ করে নেবেন। ওকে, এটা হচ্ছে আপনার একটা ওয়ে। আচ্ছা, আরও একটা ওয়ে আছে, যদি আমি চাই এখানে আমার নির্দিষ্ট পরিমাণ ধরেন 200x200 অথবা 300x300 আমি একটা সাইজ নিয়ে তারপর হচ্ছে ক্রপ করব, সেটাও করা যাবে। সেটা করার জন্য এই যে উপরের দিকে তাকিয়ে দেখেন একটু, দুইটা বক্স আছে আপনার খালি, এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট। তো এই জায়গার মধ্যে আমরা এখানে 200 স্পেস px অর্থাৎ পিক্সেল, ঠিক আছে, এখানে আসবেন, এখানেও দিলাম 200 স্পেস px পিক্সেল। আমার 200x200 আমার এরকম একটা সাইজ কিন্তু চলে আসলো। আমি যদি এখন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, এখানে এসে দেখুন আমার 200x200 আমার কিন্তু ইমেজটা হয়ে গেছে। এখন আমি যদি আশা করি যে আমার আগের মতো রেজুলেশনটা থাকবে ছবিটার, তাইলে কি আমরা ভুল করছি না ঠিক করছি? দেখেন ওইটার ডকুমেন্টটা কিন্তু বড় ছিল, যখন আপনার ডকুমেন্টটাকে আপনি কম্প্রেস করে ছোট করে নিয়ে আসলেন, ছবিটা কিন্তু স্বাভাবিকভাবেই রেজুলেশনটা ছোট হয়ে যাবে। আর কিছুক্ষণ আগে ওই আর্জেন্টিনা ফ্ল্যাগের সানটারও ক্ষেত্রে এটাই হয়েছে, যে ডকুমেন্টটা ছোট থাকলে আমাদের ছবির রেজুলেশনটা এমনিতেই খারাপ হবে। ঠিক আছে, আমরা যদি দূর থেকে দেখি অনেক স্পষ্ট বুঝতে পারবো, যদি আমরা একটু জুম করে নেই তাহলেই দেখবো অবস্থা খুবই খারাপ। এখন আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে আগের অবস্থায় চলে গেলাম, এখন দেখেন কত ক্লিন দেখাচ্ছে। আমি যদি এখানে এটা না চাই, আমরা এখান থেকে 0 করে ইন্টার দিয়ে রাখবো, যাতে করে কাজ করার সময় কোনো আমাদের প্রবলেম না হয়। 0। আচ্ছা, আমি এটাতে ক্লিক করছি, ড্রন ক্রপ, এখানে আবার যাচ্ছি, দেখুন আমার এখানে 1 পিক্সেল করে আছে। আমরা কি এটাকে 1 রাখবো? আমরা এখানে 0 0 করে সবসময় রাখবো, না হলে কাজ করার সময় আপনি দেখবেন এখানে আপনার প্রবলেম হচ্ছে, বারবার এটা আপনার ঝামেলা করবে, যেটা এখন আমার করছে। আমরা এটাকে নাই করে দিচ্ছি, এটাকেও নাই করে দিলাম, ইন্টার দিলাম। ওকে, এখন দেখুন এখানে কিন্তু নাই, এই অবস্থাতে সবসময় রাখবেন। এবার আসেন, এটাও কিন্তু আমাদের ফটোশপ আমাদেরকে দিছে কি আমাদের হেল্প করার জন্য না, ক্রপ টুলটা, কিন্তু আমরা কি সবসময় এটা নিয়ে কাজ করব? কখনোই না। কারণ হচ্ছে আপনি কিন্তু জানেন যে আপনার একটা ডকুমেন্ট, ধরেন এটা অনেক বড় একটা ইমেজ না, এই ইমেজটাকে আপনার 200x200 একটা জায়গার মধ্যে নিয়ে যেতে হবে। আমরা নর্মালি যেটা করব, ফাইলে যাব, নিউতে যাব, এখান থেকে আমার 400x400 হতে পারে, 200x200 হতে পারে, আমার যে সাইজে দরকার আমি ওই সাইজের একটা ডকুমেন্ট নিব। তারপর আমি কি করব, আমি সরাসরি ফাইল থেকে প্লেস করতে পারি, অথবা আমার যে এখানে ইমেজটা আছে এটাকে টান দিয়ে ধরে নিয়ে এটার উপর ছেড়ে দিতে পারি। যদি আপনার এটা বড় আছে, আপনি কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে মাঝ বরাবর ছোট করেন। আপনার যতটুকু দরকার আপনি কিন্তু এভাবে এটার সাথে অ্যাডজাস্ট করতে পারছেন। তো আমাদের কি ক্রপ করাটা খুবই জরুরি? আমরা কিন্তু কাজগুলো এভাবে করি। দেখেন এখন আমার রেজুলেশনটা খুব একটা খারাপও হবে না, আর আপনি যখন ডাইরেক্টলি ক্রপ করবেন তখন রেজুলেশনটা আরও বেশি খারাপ হবে। তো এখান থেকে আপনি এটাকে সেভ করে নিতে পারেন যদি আপনার দরকার পড়ে আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানে ক্রপ টুলের বিষয়। ক্রপ টুলটা কি বোঝা গিয়েছে? আচ্ছা, তারপরে টুলসটা অনেক মজার একটা টুলস, আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলটা দেখব। পার্সপেক্টিভ ক্রপ টুলটা আমাদের কি কাজ করবে? ভাইয়া আরেকবার একটু বোঝালে ভালো হতো। কোনটা ভাইয়া? কোন বিষয়টা বলেন, কোন বিষয়টা? আচ্ছা, ক্রপ টুলটা হচ্ছে আমরা নর্মালি যখন এখানে ক্রপ টুলটা নিচ্ছি, আমরা যে কোনো একটা কর্নার বরাবর আমরা এটাকে ছোট বড় করতে পারতেছি, তাই তো? আমরা এখান থেকে যদি এভাবে চাই যে ছোট বড় করব, জাস্ট ইন্টার প্রেস করব, দেখুন আমার কিন্তু এটা ছোট হয়ে আসবে। এখানে একটা ইন্টার প্রেস করি,
যতটুকু আমি সিলেক্ট করলাম ততটুকু আমার হয়েছে। আমি চাইলে এখান থেকে সেভ করতে পারি, কিন্তু আমি যেটা লাস্ট আপনাদের মূল মেসেজ দিলাম সেটা হচ্ছে নর্মালি আমরা কাজটা এভাবে করি না। আপনার ধরেন 300x300 অথবা 400x400 অথবা 500x500 একটা হচ্ছে ডকুমেন্টে একটা সাইজ দরকার, সেই সাইজ অনুযায়ী আপনি একটা ব্যানার ওখানে সেট করে দিবেন। তাহলে আপনার ক্রপ টুল থেকে কাজটা না করলেও চলবে। আপনি কি করবেন, ফাইলে যাবেন, নিউতে যাবেন, এখান থেকে ধরুন আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ধরেন একটা ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইটের ব্যানার আপনার দরকার ছিল কত, যে আপনার উইথ হবে আপনার মনে করেন হচ্ছে 400 আর এটার হাইট হবে ধরেন 200, তাহলে আপনি ওইভাবে আপনার সাইজটা নিয়ে একটা ডকুমেন্ট নিয়ে নেবেন। তো আপনার কোন ডকুমেন্ট আপনার দরকার বা কোন স্টাইল কোন ব্যানারটা দরকার, এটাকে আপনি ফাইল থেকে এখানে প্লেস করেন। প্লেস করার মধ্যে একটা সুবিধা আছে, সুবিধাটা আমি বলতেছি। দেখেন আমি যখনই প্লেস করব আমার ডকুমেন্টের মাঝখানে কিন্তু এটা এসে বসবে। আর আপনারা একটু আগে কিন্তু দেখেছেন যখন আমি ওপেন করে এই যে এখান থেকে যদি আমি টেনে নিয়ে গিয়ে তারপর বসাতাম, এখনই দেখেন আমি যদি এই ডকুমেন্টটাকে ওপেন থেকে এখানে নিয়ে এসে এখানে বসাই, দেখেন তো এটা আমার কত বড়, ঠিক আছে? তাহলে আমার ডকুমেন্টের মাঝখানে বসানোর জন্য আমার কোনটা করলে ভালো হবে? আমরা কি এখান থেকে টেনে নিয়ে এসে বসাবো না প্লেস করব, কোনটা আমাদের জন্য ভালো? প্লেস করব। তাহলে আমাদের একদম পারফেক্টলি মাঝখানে আসতেছে না জিনিসটা? দেখুন একদম পারফেক্টলি মাঝখানে আসলো। এখন জাস্ট আমরা এটাকে অ্যাডজাস্ট করার জন্য কন্ট্রোল টি দিব, শিফট এবং অল্টার চেপে ধরে চার কোণা দিয়ে আমরা এটাকে সমান করে ইন্টার দিলাম। এখন আমি বলতে পারি এটা আমার ব্যানারের সাইজ হয়ে গেছে, আমি জাস্ট এটাকে ইমেজ আকারে সেভ করে নিব, আমার ওয়েবসাইটে দরকার আমি আমার ওয়েবসাইটে এটা ব্যবহার করতে পারি। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো ক্রপ টুলটা কন্ট্রোল টি চাপে তারপর কন্ট্রোল টি চাপ দিয়ে আমরা শিফট এবং অল্টার চেপে ধরে দুই ছোট বড় করব। হ্যাঁ মাঝ বরাবর ছোট বড় করলাম। আচ্ছা জি। ওকে, তো আশা করি আপু বুঝতে পেরেছেন আপনি। আপু বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা দেখব পার্সপেক্টিভ ক্রপ টুল। এটা দেখার জন্য আমাদের কিছু জিনিস দরকার, সেটা হলো আমরা বাঁকানো কিছু ওয়েবসাইটে যদি যাই আমরা দেখব যে আমাদের অনেক সময় বাঁকানো কিছু বিজনেস কার্ড থাকতে পারে, বাঁকানো কোনো এলিমেন্ট থাকতে পারে। হ্যাঁ, আমরা এখানে বিজনেস কার্ড দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। ধরেন আমি বিজনেস কার্ড ডিজাইন লিখে এখানে সার্চ করলাম, আমরা এখানে বিভিন্ন ধরনের বিজনেস কার্ড পাচ্ছি বাঁকানো, ঠিক আছে? এখান থেকে আপনার একটা বিজনেস কার্ড ধরেন আপনি চেষ্টা করছেন আপনি এরকম বানাবেন, কিন্তু আপনি লেখাগুলো পড়তে পারতেছেন না বা বুঝতে পারছেন না, তো সেই ক্ষেত্রে আপনি এগুলোকে সোজা করতে পারবেন। কিভাবে করবেন? ধরুন কোনটা নিব, আমি এটাই নিলাম। এটাকে আমি এখান থেকে কপি ইমেজ করলাম, আমার ডকুমেন্টে নিয়ে গেলাম, আমার ডকুমেন্টটা এটাতে আসলাম, একটা লেয়ার নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, এটা আমি যেভাবে আছে থাকলো, আমি এখানে কিছুই করলাম না। আমি চাচ্ছি শুধুমাত্র এই কার্ডটাকে আমি ধরেন এখান থেকে সোজাভাবে আমি দেখতে চাই, দেখতে এটা আসলে এক্স্যাক্টলি কেমন দেখা যাচ্ছে। তো তার জন্য আমি কি করব, আমি এখানে পার্সপেক্টিভ ক্রপ টুলটা নিব, নর্মাল একদম নর্মালভাবে বুঝেন। আমি ডকুমেন্টটা ওপেন করলাম, পার্সপেক্টিভ ক্রপ টুলটা নিলাম, আমি জুম করে ঠিক এই কর্নারে একটা ক্লিক করব, প্লাস সাইন দিয়ে এই কর্নারে একটা ক্লিক করব, একটু নিচের দিকে আসি, দেখুন এই কর্নারে একটা ক্লিক করবেন এবং এই কর্নারে একটা ক্লিক করবেন। আপনার যখন চারটা কর্নার হয়ে যাবে আপনি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করেন। দেখুন আমাদের সামনে এই কার্ডটা এইভাবে চলে আসছে। তো যদি আমার এইভাবে আসে, আমরা এটাকে চাইলে কি সোজা করতে পারবো না? এটাকে এখন সোজা করার উপায়টা কি? অনেক সময় কার্ডগুলো এরকম আসবে না, আপনারা যদি আরেকবার দেখেন অন্য কোনো কার্ডে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। যদি আমার এভাবে আসেও আমি এটাকে এখন ইজিলি কিন্তু সোজা করতে পারবো। কন্ট্রোল টি দিব, তারপর আমি কি করব, এখান থেকে বাহির থেকে এই যে দেখুন আমার একটা চিহ্ন চলে আসছে না, এই যে রোটেটের একটা চিহ্ন চলে আসছে, আমি মাউসের লেফট বাটন চেপে ধরবো, চেপে ধরে আমি এটাকে শিফট চাপ দিয়ে ধরে এভাবে আমি সোজা করতে পারি। দেখুন আমার এটা পারফেক্টলি হলো। এখন আমি শিফট এবং অল্টার চেপে ধরে আমি চাইলে এটাকে এভাবে ছোট করে এন্টার দিতে পারি।
এখন আমি জুম করে দেখি আমার কার্ডটা কীরকম দেখতে দেখা যাচ্ছে। আমরা এটা এভাবে দেখতে পারি। আরেকটা ওয়েতে আপনি চাইলে দেখতে পারেন, সেটা কি, আপনার দরকার যেহেতু এটা, আপনি এই জিনিসটাকে এখান থেকে টান দিয়ে ধরে যে কোনো একটা ডকুমেন্টে নিয়ে গিয়ে ছেড়ে দেন। ঠিক আছে, কন্ট্রোল টি দেন, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন আপনার এখানে কিন্তু অ্যাঙ্গেলটা আপনি ঘোরাতে পারছেন, ফ্লিপ, হরিজন্টাল, ভার্টিক্যাল, আপনি এখানে কিন্তু এগুলো রোটেট করতে পারছেন। তো এখান থেকে আপনি চাইলে এভাবে রোটেট করে নিতে পারেন, অথবা এখানেও আপনি এটাকে ঘুরিয়ে আপনি শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে একবারে বড় করে দেখতে পারেন। এন্টার দিলাম, দেখুন। ওকে, তো এখন আসলে এই কার্ডটা এইভাবে আসছে। যদি আমাদের অনেক সময় এরকম হবে যে আমরা কোনো একটা কার্ড নিয়ে আসলাম, একবারে ক্লিক করার মাধ্যমে আমি দেখব যে এটা একদম সোজা হয়ে গেছে, এরকমও কিন্তু অনেক সময় হয়। তো এই কার্ডটা হলো না কেন আমি এটা বলতে পারছি না, কারণ হচ্ছে এই দেখুন এখন কিন্তু এটা সোজাভাবে আসছে, ওইটা কিন্তু আমার সোজাভাবে আসে নাই। আমি আরেকবার ব্যাকে যাই, এই আরেকবার আমি এটা করছি, দেখি এইবার সোজাভাবে আসে কিনা, কোথাও কোনো ভুল হয়েছে কিনা আমার। আমি 4টা কর্নারকে এভাবে দিব পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে, তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখুন এটা আমার বাঁকাই চলে আসছে। সো এটা বাঁকা আসবে, এটা সিস্টেম হয়ে গেছে এটা, কিন্তু আমরা কিন্তু দেখলাম এই পাশেরটা কিন্তু আমার সোজা আসছিল। ঠিক আছে, তা আপনারা চাইলে আরও একটা এখান থেকে নিয়ে এসে তারপর দেখতে পারেন। আমি যদি আরেকটা দেখাই আপনাদের, ধরুন এখান থেকে এটা নিলাম, হ্যাঁ এটা নিচ্ছি, এখান থেকে ধরুন কপি ইমেজ করলাম, এখানে আসলাম, লেয়ার নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমার এই কার্ডটা আমার সোজা করে দেখতে হবে, তাহলে আমি কিভাবে করব? আগে এটাকে সোজা করে নেই, একটু এখানে বসিয়ে নেই ঠিক মতো। আমার পিছনেরটা দরকার নাই, আমার দরকার হচ্ছে এই কার্ডটা। তো আমি এখানে পার্সপেক্টিভ ক্রপ টুলে গেলাম, এখানে একটা পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা, এখানে একটা, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। দেখুন এটা আমাদের সোজা হয়ে আসছে। বুঝা গেছে পার্সপেক্টিভ ক্রপ টুলটা ভাই? বলেন সবাই। আচ্ছা, এখান থেকে মাইনাস করে দেই, স্লাইস টু। এবার আসেন আমরা এই টুলসের নিচে, পার্সপেক্টিভ ক্রপ টুলের নিচে আমরা আসলাম স্লাইস টুলে। তো স্লাইস টুলটা আমাদের কিভাবে হেল্প করবে? স্লাইস টুলটা মূলত যারা ওয়েবের টেমপ্লেট তৈরি করে, ঠিক আছে, যে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে সেটার জন্য কিন্তু ডিজাইনাররা ডিজাইন করে থাকে। তো আপনারা প্রথম ক্লাসে একটু হয়তো বা বুঝতে পেরেছেন যে ইউআই ডিজাইন আমি একটা জিনিস দেখিয়েছিলাম আপনাদের। তো ওই জিনিসটা অনেক সময় ফটোশপ দিয়ে শুধুমাত্র ওয়েবের টেমপ্লেটগুলো আগে বেশি বানানো হতো এবং এখনও বানানো হয়। যদি আপনাদের মধ্যে কেউ যদি ওয়েবসাইট ডিজাইন জেনে থাকেন তাহলে বুঝবেন যে পিএইচডি টু এইচটিএমএল নামে একটা কথা আছে, এটার সাথে কেউ পরিচিত কিনা আমি জানি না। তো ওই রকম যে আপনার একটা পিএইচডি বানায় দিবেন আপনি, ওইটা দেখে যারা প্রোগ্রামার বা যারা ডিজাইনার, ওয়েব ডিজাইনার, তারা কোডিং করে করে সেম টু সেম একটা ডিজাইন করে ফেলবে। ওকে, তো আমরা এখানে সেই কাজের জন্য যারা আসলে করবে তাদের জন্য এটা একটা হেল্পফুল টুল, সেটা হচ্ছে স্লাইস করা যায়, অনেকগুলো টুকরা করতে পারবেন আপনি। কিভাবে? আপনি এখানে স্লাইস টুলটা নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করেন, ঠিক আছে, ক্লিক করলে আপনার এরকম একটা বর্ডার আসছে, খেয়াল করে দেখেন। তো এখানে আমার একটা কার্ড, এই কার্ডটাকে আমি চাচ্ছি মাঝখান দিয়ে একটা ভাগ হবে, এইখান থেকে একটা ভাগ হবে, অর্থাৎ 2টা রো হবে, 2টা কলাম হবে। তো আমি এটা যদি করতে চাই, আর এটা আমি কেন করব দেখেন, এই স্লাইস টুলটা দিয়ে আমাদের উপকারটা কি হবে। আমি যদি আপনাকে বলি যে এই কার্ডটা আপনি 4টা ইমেজে ভাগ করবেন, আপনি কি করবেন? নিশ্চয়ই আপনি এখান থেকে একটু একটু করে জায়গা সিলেকশন টুল দিয়ে এখান থেকে কপি করে আরেকটা ডকুমেন্টে নিয়ে তারপর কিন্তু পেস্ট করে করে যাবেন, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আপনাদের অনেকেই মনে করবেন যে এইভাবে করলে মনে হয় অনেকগুলো ইমেজ করা যাবে, কিন্তু আপনাকে যদি বলা হয় আমার এই ডকুমেন্টটাকে আপনি 10টা ইমেজে সেভ করে দিবেন, আপনার অনেক সময়ের দরকার। কিন্তু আমরা স্লাইস টুল দিয়ে আগে একটা টান দিলাম, তারপরে এখানে এরকম একটা বর্ডার চলে আসছে, তারপর আমি এখানে কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, তাহলে আমাদের সামনে 3টা অপশন আমরা দেখতে পাচ্ছি,
ভিজিবল, যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এখান থেকে আমরা একদম শেষের যেটা ডিভাইড স্লাইস এটাতে যাব, একটা ক্লিক করলাম। এখানে আমি দেখতে পাচ্ছি হরিজন্টালি ইনটু, এখানে ভাগ করব। তো ভাগ করার জন্য আমরা রো কয়টা নিব, এটা উপরেরটা রো, নিচেরটা হচ্ছে কলাম। এখানে একটা ক্লিক করছি, এখানে আমার 1 আছে, নর্মালি কত আছে 1, আমি এখানে দিতে পারি 2, তাহলে দেখেন আমার রো 2টা। যদি আমি চাই 3, তাহলে আমার রো 3টা হলো। এখন আপনি ধরেন ভার্টিক্যাল আপনার কলাম দিতে যাচ্ছেন, এখানে একটা ক্লিক করলাম, কত আছে 1, আপনি এখানে 2 দেন, তাহলে দেখেন কলাম কিন্তু আপনার 2টা হলো। আপনি যদি এখানেও 3টা দেন সমস্যা নেই, এটাও আপনি দিতে পারবেন। তারপর আপনি ওকেতে ক্লিক করলেন। এখন আসেন আপনার এই জায়গাগুলোতে আপনি এগুলো আরও ছোট বড়ও করতে পারবেন। যেমন আমার এই জায়গাতে এই জন কথাটা পর্যন্ত আমার একটা ইমেজ হবে, আমি এটাকে এইভাবে দিতে পারি, ঠিক আছে। তারপর আপনি ধরেন এই ইমেজটা নিচ থেকে এইটুকু আমি কম রাখলাম, এইটুকু একটা ইমেজ হবে। এভাবে দেখেন প্রত্যেকটা পয়েন্ট যেখানে যেখানে আছে এগুলো ধরে আপনি একটু ডানে বামে চাপাতে পারবেন, ঠিক আছে। এগুলো ধরে ধরে আপনি একটু ডানে বামে চাপাতে পারবেন এভাবে, যে আপনি কতটুকু চাচ্ছেন। যখন আপনার কাজটা হয়ে যাবে, এখন আসেন যে আপনি এটাকে সেভ করবেন একটা, কিন্তু আপনার এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এভাবে 9টা ইমেজ আপনি একবার সেভ করার মাধ্যমে পেয়ে যাবেন। আমাদের জন্য কাজটা তাহলে কতটা সহজ করে দিচ্ছে। কিভাবে সেটা, আমরা ফাইলে যাব। এতদিন তো সেভ অ্যাজ দেখলাম যে এখানে গিয়ে জেপিজি আকারে সেভ করছেন, তো আমরা জেপিজি আকারে সেভ করলে কিন্তু আমার এতগুলো ভাগ হবে না। আমরা যাব কোথায়, আমি বলছি এটা ওয়েবের জন্য পারফেক্ট বা ওয়েবের জন্য বেস্ট। তার জন্য আমরা ফাইলে যাচ্ছি, সেভ ফর ওয়েবে যাব। এখানে খেয়াল করবেন আমার এখানে জেপিজি আছে, সব কিছু ঠিকঠাক থাকলে আমরা সেভে ক্লিক করছি। করার পর আমি ডেস্কটপে গিয়ে ধরেন আপনাদের নামে একটা ফোল্ডার বানালাম, ফোল্ডারের নাম দিচ্ছি কি 262 না, তারপর সেভ। এখন আমি যদি এটা এখানে সেভ করে রেখে দেই, বা এখানে ধরেন 01 দিয়ে সেভ করে রাখলাম, এখন দেখেন বিষয়টা কি হয়। আমরা এখান থেকে আমাদের ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে গিয়ে 262 ফোল্ডারটা ওপেন করলাম। আমি কি এখানে ইমেজ নামে কোনো ফোল্ডার বানিয়েছিলাম? কোনো ফোল্ডার কিন্তু বানাই নাই, এখানে অলরেডি একটা ফোল্ডার চলে আসছে। তো আমরা যদি এটাতে ডাবল ক্লিক করি, দেখেন তো আপনার 9টা ইমেজ আসছে কিনা। বলেন কে কে বুঝতে পারেন নাই? জি, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? আচ্ছা, ওকে। তো এখন আমার এই কাজটুকু করার পর আমরা এখানে আরেকটি কাজ করতে পারবো। আরেকটি কাজ হলো যে আপনি যখন এই ফাইলটাই সেভ অ্যাজ দিয়ে আপনি পিএসডি আকারে ধরেন, আপনি আপনার এই ফোল্ডারের মধ্যে গিয়ে 01 দিয়ে আমি এখানে ফাইলটা সেভ করে রাখলাম, পিএসডি ফাইল, খেয়াল করবেন। তো আমার পিএসডি ফাইলটা যেহেতু আমি সেভ করে নিয়েছি, স্লাইস টুলের নিচে আরেকটা টুলস পাবো, স্লাইস সিলেক্ট টুল। এই টুলসটা আমরা সিলেক্ট করলাম। এখন আমরা এই টুলস দিয়ে কিছু কাজ করব। কি কাজ করব? আমি যেহেতু আপনাকে মনে করেন এই কাজটা করতে দিয়েছি, আমি আপনাকে বললাম অমুক ওয়েবসাইটে আপনি যাবেন, যাওয়ার পর অমুক জায়গা থেকে একটা লোগো নিয়ে এসে এই ডিজাইনটা বা এই ওয়েবের টেমপ্লেটটার মধ্যে আপনি বসাবেন, এবং আপনি যে এখানে আপনার লোগোটা বসালেন এটার প্রমাণটা কি, আপনি ওই ওয়েবসাইটে গিয়েছেন কি না আমি তো জানি না, আপনার এটার প্রমাণটা কি আপনি এখানেই দিয়ে দিতে পারবেন। আপনার ক্লায়েন্টের সাথে আপনার মুখে আর কোনো কথাও বলতে হবে না। যদি বলেন কিভাবে, আপনি তো এখানে ভাগটা করেই নিয়েছেন, যে আপনার যা যা দরকার আপনি ভাগ করছেন। এখন আপনি স্পেসিফিকলি প্রত্যেকটার আলাদা আলাদা নাম দিতে পারবেন, প্রত্যেকটার আলাদা আলাদা করে অ্যাড্রেসও আপনি দিয়ে দিতে পারবেন, যে আমি এটা এই জায়গা থেকে নিয়ে আসছি। আপনি ধরেন এখানে এই লোগোটা আপনি একটা ওয়েবসাইট থেকে নিয়ে আসছেন, আপনি এখানে ডাবল ক্লিক করেন, দেখেন আপনার সামনে একটা বক্স ওপেন হয়েছে, আপনি এটার নাম দিলেন কি লোগো। এটা আসলে কাজের ক্ষেত্রে দরকার হতে পারে। এখানে একটা ওয়েবসাইট দিবেন, আপনি এখান থেকে ধরেন আমি এখান থেকে
একটা ওয়েবসাইট দিয়ে দিলাম yourcompany.com। ঠিক আছে, আমি তাকে লিঙ্কটা দিয়ে দিলাম। আমার যদি ক্লায়েন্টকে কোনো মেসেজ দিতে মনে চায় আমি এখানে কিছু মেসেজ দিয়ে দিব, তারপর আমি ওকে করে রাখলাম। এখন আপনি এক জায়গায় দিয়েছেন, আপনি চাইলে সব জায়গায় এভাবে আপনার নামগুলো দিয়ে দিতে পারেন, কোনটার কাজ কি বা কোনটায় কি করতেছেন। ঠিক আছে, তো এখানে ধরুন আমি এটা কোনটায় দিলাম, এটা হচ্ছে ইমেল, ধরেন এখানে জিমেল। হ্যাঁ, আমি এখানে লিখে দিলাম ইমেল, তাহলে লোকটা বা যাকে আপনি কাজটা দিবেন সে দেখলেই বুঝতে পারবে এখানে ইমেলটা হবে। কি ইমেল হবে? ইয়োর ইমেল। আমি এভাবে বলে দিলাম youremail.com, কথার কথা। ওকে তে ক্লিক করলাম, দ্যাটস ইট। আপনি এটাকে সেভ অ্যাজ তো করেছেন একবার পিএসডি আকারে, আপনি জাস্ট কন্ট্রোল অ্যাস দিলেই এটা আবার পুনরায় সেভ হয়ে গেছে। আমি যদি এটাকে কেটে দিই, এবার এটাকেও যদি আমি কেটে দিই, এখন যদি ফাইলে যাই, ওপেন করি, তারপর আমার যে ফোল্ডারটা এখানে যে পিএসডি ফাইলটা ওপেন করি, খেয়াল করে দেখুন আমার এখানে শুধু এটাই আসছে। তো আমরা যদি স্লাইস সিলেক্ট টুলে যাই, অটোমেটিক কিন্তু এই জিনিসটা চলে আসছে। আপনি এখন এখানে যদি আপনি একটু খেয়াল করেন যে আমি এখানে তো আসলাম, এখন আমি এখানে ডাবল ক্লিক করছি, দেখেন তো আপনি যে যে ইনফরমেশন দিয়েছেন সেগুলো আছে না, এটাতেও আছে। এখানে যদি ডাবল ক্লিক করেন এখানেও কিন্তু আছে। তার মানে আমাকে তার মুখে কিন্তু কোনো কিছু বলতে হলো না, আমি এখানে কাজটা করে দিয়ে দিছি, সে এখানে যাবে, তার ইনফরমেশনগুলো প্রত্যেকটায় চাইলে স্লাইস সিলেক্ট টুল যেটা, এটা দিয়ে সে ডাবল ক্লিক করে করে দেখতে পারবে। বুঝাতে পারছি এই টুলসগুলা ক্লিয়ার কিনা সবাই? ওকে, তো আমাদের এইটুকু হলো। এবার আসুন উপরের দিকে আমাদের আরো কয়েকটা টুলস আছে, এই দুইটা টুলস আমরা দেখব। আমি এখান থেকে একটা ডকুমেন্ট নিলাম, আমার এখানে স্লাইস সিলেক্ট টুল আছে, এটা আমরা দেখেছি। এখন আমরা যেটি দেখব কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, আর এখানে দেখব হচ্ছে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো, ম্যাগনেটিক ল্যাসো টুল। তো এই দুইটা টুলস খুবই গুরুত্বপূর্ণ এবার আমাদের জন্য কাজ করতে হবে। আচ্ছা, তার জন্য আমাদের কিছু ইমেজ দরকার, আমরা কিছু ইমেজ নিয়ে আসি, তাহলে জিনিসটা বুঝতে পারবো ভালো করে। ওপেনে গেলাম, ডেস্কটপে থেকে চাইলে নিয়ে আসতে পারেন, চাইলে আপনি অন্য জায়গা থেকেও নিয়ে আসতে পারেন। আচ্ছা, আমি জানি না এখানে আসলে ভালো কিছু আছে কিনা। আচ্ছা, আমরা একটু এখানেই আসলাম, এখান থেকে আমরা লিখতে পারি ধরুন এখান থেকে এই ইমেজটা আমি নিচ্ছি, কপি ইমেজ, এখানে আসলাম। আচ্ছা, এখান থেকে একটা ডকুমেন্ট নিয়ে এটার ইমেজের সাইজ অনুযায়ী আমরা এখানে লিখে দিচ্ছি কর্পোরেট ম্যান। এখানে আমরা আগের মতো 1200ই রাখলাম, এখান থেকে ধরুন 800ই রাখলাম। ওকে, আমি এখন এখানে একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিয়ে ছবিটাকে পেস্ট করলাম। আমরা প্রথমে এখানে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। ল্যাসো টুলটা কাজ কিভাবে করে সেটা একটু বুঝবেন। আমরা যখন কোনো ইমেজ নিয়ে কাজ করব, আজকে বলে দিচ্ছি জিনিসটা মনে রাখবেন, যখন কোনো ইমেজ নিয়ে কাজ করবেন বা ফাইল থেকে ওপেন করে নতুন একটা ইমেজ নিয়ে কাজ করবেন, অবশ্যই আপনার লেয়ারটাকে আপনি একটা ডুপ্লিকেট করে রাখবেন। ডুপ্লিকেট কেন করে রাখবেন? কারণ হলো আপনার আগের অবস্থাটা কি ছিল, কাজটা করার পরের অবস্থাটা কি, সেই জিনিসটা আপনি যাতে ক্লিয়ারলি পরবর্তীতে বুঝতে পারেন, তার জন্য আপনাকে ডুপ্লিকেট করে রাখতে হবে। তো ডুপ্লিকেট করার জন্য আমাদের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল জে। কি বললাম আমি? কিবোর্ডের কন্ট্রোল জে। দেখুন আমার এটা প্রথমে ছিল লেয়ার 1, এখন হয়েছে কি লেয়ার 1 কপি। আমি নিচের ছবিটাকে, এই যে আইটা দেখতে পাচ্ছেন, এটা অফ করে রাখবো, উপরের ছবিটাকে সিলেক্ট রাখবো। ঠিক আছে, এখন আমি এটার উপর কাজ করব। তো কি কাজ করব? আমি আগে এখান থেকে ল্যাসো টুল থেকে আপনাদের জিনিসটা বুঝাই। ল্যাসো টুলটা কাজ করে একদম সিম্পলভাবে বুঝেন। ল্যাসো টুলটা কাজ করার সিস্টেম হলো, আপনি মাউসের লেফট বাটন চেপে ধরবেন, আর যেদিক দিয়ে মনে চায় আপনি সেদিক দিয়ে এটা এভাবে করে সিলেকশন করে ঠিক যে জায়গায় শুরু করবেন সেই জায়গায় এনে ছেড়ে দেবেন, তাহলে একটা সিলেকশন হবে। ওকে,
এটা হচ্ছে এটার কাজ। তো সিলেকশনটা যদি আমি এই জায়গায় করি, আমি তাহলে কি এই ছবিটা সিলেকশন করতে পারবো না? তো ধরেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটার জন্য হয়তো বা বুঝতে পারছেন এখানে সাদা একটা জায়গা, আমি এটাকে অফ করে দেই। দেখুন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা না, এটা ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র এইটুকু। তো আমরা এই ছবিটাকে এখন সিলেকশন এটা দিয়ে চাইলে করতে পারবো। আরেকটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, এটার কাজটা আগে বুঝি। এটা হচ্ছে আগে একটা ক্লিক করবেন, করার পর দেখেন রাবারের মতো একটা পয়েন্ট আপনার চলে আসছে, আপনি যেদিকে নিচ্ছেন সেদিকেই যাচ্ছে। আপনি এখন মাউসের লেফট বাটন একটা একটা করে ক্লিক করে করে আসবেন, যে দিক দিয়ে আপনার দরকার আপনি সিলেকশন করবেন, ক্লিক করে 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 আপনার যেতে হবে। এভাবে করে শেষ পর্যন্ত আপনি জিনিসটাকে শেষ করবেন। যদি আপনার এই কাজটা করতে ভুল হয়, সাপোজ আপনি এইভাবে আসলেন, 2, 3, 5টা আপনি ক্লিক করে দিয়েছেন, এই পয়েন্টটা আপনার ধরেন ভুলে হয়েছে, আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস একবার প্রেস করবেন, একটা একটা করে পয়েন্ট চলে যাবে দেখেন। কিন্তু আগেরটা কিন্তু ল্যাসো টুলে কিন্তু এটা যাবে না। ল্যাসো টুল ডাইরেক্ট আপনার একদম মাউসটা যখনই ঘোরাবেন তখনই আপনার সিলেকশনটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? চেপে ধরে ঘোরাতে হবে। আর এখানে আমার পয়েন্টগুলো একটা একটা করে আমরা চাইলে ডিলিট করতে পারবো। ওকে, তো এটা গেল আমার তারপরের টুলটা। তারপরে আসেন হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুলের বিষয়টা। আচ্ছা, ম্যাগনেটিক ল্যাসো টুলটা আমি একটা ক্লিক করছি, করার পর আমি জাস্ট এটাকে ড্র্যাগ করব। দেখেন আমি যেদিক দিয়ে যাব আমার অটোমেটিক্যালি এই জায়গাগুলো দিয়ে পয়েন্ট ক্রিয়েট হবে। আর এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ মূল বিন্দু বা মূল পয়েন্ট, ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি আমার দেখা যায় যে ভুল হয়ে গেছে, আমি ব্যাক স্পেস প্রেস করব একটা একটা করে। এখানেও আমরা দেখব যে একটা একটা করে পয়েন্ট আপনার চলে যাচ্ছে, একদম আপনি লাস্ট পর্যন্ত ভ্যানিশ করে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এখান থেকে যেটা আপনার বেটার মনে হয় আপনি সেটা নিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা চাইলে করতে পারেন। তো ল্যাসো টুল দিয়ে আসলে খুব বেশি একটা ভালো আউটপুট পাওয়া যায় না। তারপর আমরা যদি এটা দিয়ে দেখি, মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে যতটুকু আপনার দরকার আপনি এভাবে যাবেন, যেতে থাকুন। দেখুন কারণ আমি মাউস দিয়ে করছি, তো মাউস দিয়ে অনেক সময় হাতটা কেঁপে 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 যেতে পারে, তাই আমার এখান থেকে পারফেক্ট নাও হতে পারে। যদি আমার এখান থেকে পারফেক্ট না হয় সমস্যা নাই, আমাদের তো আরও টুলস আছে, তাই না? তো যেখান থেকে আমি শুরু করলাম সেই জায়গাটা এখান থেকে নিয়ে নিলাম। এখন ধরেন আপনার এখান থেকে এটাকে কপি করতে হবে, শুধু এইটুকু আপনি কপি করবেন, কি দিবেন? কন্ট্রোল সি দিয়ে প্রয়োজনে আপনি আরেকটা ডকুমেন্ট নিয়ে যখন আপনি এটাকে কেটে দিলাম আমি এটা, আচ্ছা এখান থেকে আমি এটাকে চাচ্ছি যে আমি এখানে এটা বসাবো, আরেকটা ডকুমেন্ট নিয়ে এখানে লেয়ার নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে নিয়ে আসছি। যদিও এটা আমার ভালো আউটপুট আমি পাই নাই, আমি তিনোটা দিয়ে দেখাচ্ছি একটু যতটুকু দ্রুত করা যায়। দেখুন এইটুকু আমি দেখালাম। ওকে, আচ্ছা তারপর আমি এখানে আবার গেলাম। আমি যদি চাই এখানে আমি রাখবো না, ছবিটা রাখবোই না, কন্ট্রোল এক্স দিলে কাট হয়ে যাবে। তারপর আপনি চাইলে এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবেন। তা আমার আসলে এটার দরকার নেই, আমরা এখানে ছবিটাকে রাখতে চাচ্ছি। তো কন্ট্রোল অল্টার জেড এটা দিলে আপনার আনডু হবে, কন্ট্রোল শিফট জেড এটা দিলে আপনার রিডু হবে। বুঝতে পেরেছেন? কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল শিফট জেড, এই দুইটা মনে রাখবেন, তাহলে আপনারা কিছু স্টেপ আগে যেতে পারবেন, আবার কিছু স্টেপ পিছনেও আসতে পারবেন। এখন আমি আসলে এই টুলসটা দিয়ে কাজটা করলাম না, যতটুকু করলাম বুঝতেই পেরেছেন। এখন আসেন পলিগনাল লেসো টুল, এটা আগেরটার থেকে একটু হলেও ভালো আউটপুট পাবেন। আপনি আগে একটা পয়েন্ট অ্যাড করবেন, তারপর ক্লিক করে করে যতটুকু আপনি সময় নিয়ে করবেন কাজটা ততটাই নিখুঁত হবে। এভাবে আপনারা ক্লিক করে করে যাবেন। ঠিক আছে, এভাবে আপনারা ক্লিক করে করে যাবেন। আসলে প্রফেশনাল ওয়ে কিন্তু এগুলা না, আপনাদের মাত্র এগুলো দিয়ে শুরু করছেন। আপনারা মনে রাখেন যে আর কোনো টুলস নাই দুনিয়াতে, ঠিক আছে? এগুলাই আছে। সো এগুলা দিয়ে কিভাবে পারফেক্ট করা যায় সেটা চিন্তা করবেন। তারপর যখন অন্যান্য টুলসগুলো দেখবেন তখন ওই টুলসগুলো দিয়ে দেখবেন আরও ইজিতে অনেক সুন্দর করে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন।
যতটুকু দরকার আর কি আপনার, এইভাবে করে আপনি মনে করেন র্যান্ডমলি আমি নিলাম, এই পর্যন্ত নিয়ে সিলেক্ট করলাম। এখন যদি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, তারপর আমি এখানে গিয়ে আরেকটা লেয়ার নিলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি এটা পেস্ট করলাম। আপনারা খেয়াল করে দেখবেন যে আগেরটার থেকে কিছুটা হলেও কিন্তু এটা ভালো হয়েছে। তো যতটা সময় নিয়ে করবেন তত বেশি আপনি ভালো আউটপুট পাবেন। হলো, এখানে আমরা দুইটা রাখলাম দেখেন। আচ্ছা, যদি আমি এই টুলসটা নিয়েও না কাজ করতাম, তারপর আমি কোনটা করতাম, ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলটা একটা ক্লিক করতে হবে, তারপর আপনি এভাবে জাস্ট ড্র্যাগ করে করে যাবেন। এখানে গিয়ে আপনি ক্লিক করতে পারেন, চাইলে আপনি পয়েন্ট অ্যাডও করতে পারবেন নিজে থেকে, কিন্তু নিজে থেকে অ্যাড না করেও অনেক সময় আপনি দেখবেন যে ভালো আউটপুট পাচ্ছেন। আপনি ব্যাক স্পেস প্রেস করেন, আপনি কিন্তু ব্যাকে ব্যাকে যেয়ে তারপর আপনি কাজটা করতে পারবেন। দেখুন আগেরটার থেকে এটা আরো ভালো আউটপুট আপনাকে দিবে। এই যে দেখুন আমার এই জায়গাটা একটু সমস্যা হয়েছে, আমি একটা স্টেপ পিছনে গিয়ে আরেকটা ক্লিক করে দিব, তাহলে ঠিক হয়ে যাবে। এটাকে বলা হয় ম্যাগনেটিক লেসো টুল, অর্থাৎ ম্যাগনেটের মতো কাজ করতেছে। এই পর্যন্ত চলে এসে এখানে একটা ক্লিক করে দেন, এখানে অ্যাড করে দেন। ঠিক আছে, এখন আপনি কন্ট্রোল সি দিয়ে এটাকে আবার কপি করেন। আমি এখানে দেখাচ্ছি তিনটার উদাহরণটা বোঝানোর জন্য। জাস্ট এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিলাম, শিফট এবং অল্টার চেপে এটাকে একটু ছোট করলাম, এটাকে এখানে বসালাম। এবার আপনারা দেখেন যে আমরা তিনটা টুল দিয়ে তিন রকমের কিন্তু আউটপুট পেলাম। যদি আমরা সময় নিয়ে কাজটা করি, আমরা কিন্তু ভালো করে কিন্তু কাজটা সম্পন্ন করতে পারবো। এবার আসুন আমি এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। ধরুন এই যে ডকুমেন্টটা আছে, মানে আপনার এই ইমেজের যে সাইডের অংশটা, আপনি এই ছবিটাকে রাখবেন, বাইরের অংশটাকে আপনি ফেলে দিবেন। কি করবেন, আপনি এটাকে সিলেকশনটাকে উল্টে দিতে হবে। তো সিলেকশনটাকে উল্টে দেওয়ার জন্য আমাদের একটা শর্টকাট ইউজ করতে হয়, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট আই। যদি আমি এই শর্টকাটটা ইউজ করি, আমার এই সিলেকশনটা উল্টে চলে যাবে। আমি কন্ট্রোল শিফট আই দিলাম, দেখেন আমার কিন্তু এই সিলেকশনটা আর এখানে নাই, সিলেকশন কিন্তু বাহিরের অংশে চলে গেছে। এখন যদি আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেন, দেখেছেন আপনার এখানে কোনো কিন্তু আর ঝামেলা নাই। এখন কথার কথা, আপনি ছবিটার এইভাবে তো করলেন, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার এখানে কোনো একটা কালার দিবেন, তা আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা কালারও চুজ করে নিতে পারেন। ধরেন আমি এরকম একটা কালার নিলাম, কালারটা ফিল করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, আমি একবারেই কালারটা এখানে ফিল করে ফেলছি। এই জায়গাটা বুঝতে প্রবলেম হলে আমি আরেকবার বলবো, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট আই দিলে রিভার্স হয়, সিলেকশনটা উল্টে যায়। আমরা যে জিনিসটাকে সিলেকশন করব তার বিপরীত জায়গা সিলেকশন করতে পারবো কন্ট্রোল শিফট আই দিলে। চাইলে আমরা ডিলিট প্রেস করে ডিলিট করে দিতে পারবো, চাইলে আমরা অল্টার ডিলিট কিংবা কন্ট্রোল ডিলিট বা ব্যাক স্পেস দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার হোক ফরগ্রাউন্ডের কালার হোক আমরা এখানে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানে লেসো টুল, পলিগনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল দিয়ে কাজ করা। এবার কোনো কারণে আপনি যদি মনে করেন যে আমার এখানে আমি একটু আগের অবস্থায় যাচ্ছি, শুধু আমার ছবিটাই থাকুক, শুধু আমার ছবিটাই থাকুক, আমরা এর নিচের দিকে একটা লেয়ার নিব। এখানে খুব সুন্দর একটা সিনারি অথবা সুন্দর একটা ছবি আপনি নিয়ে আসবেন, কথার কথা সেটা আপনি এখানে দিতে পারেন। আমি এটার নিচের দিকে ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে যাচ্ছি, এখান থেকে ধরুন আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম, কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে, ওকে। আমরা এখানে ছবিটাও কিন্তু নিচের দিকে আমরা রাখতে পারলাম, সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করে দিতে পারলাম। আচ্ছা বলেন তো এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা?
আচ্ছা, ক্লিয়ারলি সবাই বুঝতে পেরেছেন? কি আচ্ছা, ওকে। কেউ একজন মেসেজ দিয়েছেন যে আমি আধা ঘন্টা থাকতে পারি নাই ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে। তো আসলে আধা ঘন্টা তো আর ব্যাকআপটা আসলে এভাবে বোঝানো সম্ভব হবে না। আপনি ভিডিওটা যেহেতু পাচ্ছেন, কষ্ট করে ভিডিওটা দেখেন, নেক্সট ক্লাসে প্রয়োজনে প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এখানে সমস্ত টুলস শেষ। আমাদের এখানে 2টা টুলস আছে, এগুলো আমাদের এখন দেখব। এই 2টা টুলসই আমাদের আজকের মডিউলের শেষ টুলস। আচ্ছা, আমি এখানে একটা লেয়ার নিলাম। আপনারা সবসময় এই জিনিসটা অনেকে ভুল করতে পারেন। যদি আমার লেয়ারটা উপরে থাকে আর আমি যদি এখানে মনে করেন সিলেকশন করলাম এই জায়গাটা, তারপরে এখানে একটা কালার দিলাম, এখন আপনারা একটু খেয়াল করে দেখেন আমার ছবিটা কিন্তু নিচের দিকে, ছবিটাকে টান দিয়ে আমি উপরের দিকে দিলাম, এখানে এসে আমি ছবিটাকে উপরে দিলাম, তাহলে আমার ছবিটা তো এখন উপরে। এই লেয়ারগুলো অনেক সময় উপরে নিচে হলে আমরা অনেক সময় দেখতে পারবো, অনেক সময় দেখতে পারবো না। তো এগুলো নিয়ে অনেক সময় আপনারা ঘাবড়িয়ে যাবেন না, ঠিক আছে? এখন মনে করেন এখানে আপনার যে কালারটা আমি ইউজ করেছি, এখানে কয়টা কালার? নিশ্চয়ই একটা কালার। তো এই একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড যদি আপনি এই ছবিটাকে দেখেন, আমি একটা ইমেজ আকারে আগে সেভ করি, তাহলে বুঝতে পারবেন জিনিসটা। আমি এখান থেকে সেভ করে নিচ্ছি, এখানে দিলাম, এটাকে সেভ করলাম। এখন আমি এটাকে ধরেন কেটেই দিলাম, এটা আমার দরকার নাই। আমি এখন ফাইল থেকে ওপেন করছি এই ছবিটা, তাই তো? আমরা এই ইমেজটার কাজ করছি। আমি কি বলছিলাম, যদি কখনো আপনারা কোনো ইমেজ নিয়ে কাজ করেন, এটাকে একটা ডুপ্লিকেট করে রাখবেন। তার জন্য শর্টকাট হচ্ছে Ctrl+J। দেখুন আমি এখানে Ctrl+J দিলাম। আমি নিচের ব্যাকগ্রাউন্ডের এই লেয়ারটা চোখটা অফ করে রাখবো। আপনি চাচ্ছেন এই ছবিটারই ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করবেন, একটা কালারকে আপনি আরেকটা কালার দিয়ে এখানে পরিপূর্ণ করবেন। কিভাবে করবেন? এখান থেকে আপনি ম্যাজিক ওয়ান টুলটা নেবেন। ম্যাজিক ওয়ান টুলটাও সিলেকশন করার ক্ষেত্রে কাজ করে। তো আমরা জাস্ট এটাকে নেওয়ার পর এখানে যদি একটা ক্লিক করি, দেখেন আমার পুরোটা সিলেকশন হয়েছে না? এখন আমি চাইলে কি এখান থেকে অন্য একটা কালার চেঞ্জ করে কালার দিতে পারবো না? হ্যাঁ, আমি কিন্তু কালারটা চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি চাই ফাইলটাকে আবার সেভ করে রাখতে পারি। ওকে, তো সলিড কালার হলে এটা আমার এইভাবে আউটপুটটা দিল। যদি আপনার অনেক সময় এমন হয় যে আপনার সলিড কালারের পরিবর্তে 2-3টা কালার আছে, সাপোজ আমার এখানে একটা ব্যানার ছিল, এটা এখানে কিন্তু কতগুলো কালার ছিল। আপনি ভাবতে পারেন এখানে একটা কালার, আসলে কিন্তু একটা কালার না। তা আমি যদি এখন এখানে একটা ক্লিক করি, দেখেন তো আমার কি পুরোটা ধরছে? আগেরটা কেন ধরলো? কারণ ওইটা একটা কালার পেয়েছিল। তো এটা মূলত ব্যবহার আমাদের তখনই করতে হয় যখন আমরা দেখব যে আমাদের একটা সলিড কালার আছে, তখন আমরা ম্যাজিক ওয়ান টুল নিয়ে একটা ক্লিক করে চাইলে আমরা এটাকে ডিলিট করে দিতে পারবো, চাইলে আমরা এখানে অন্য কোনো কালার ফিল করে দিতে পারবো। বুঝতে পেরেছেন? এই হচ্ছে সিস্টেমটা। তো এখান থেকে ধরেন দেখেন আমি যে কোনো কালার ধরছি, ও কিন্তু একটা সলিড কালার পায় নাই, যার কারণে জিনিসগুলো অগোছালোভাবে সে ধরতেছে। এখানে দেখুন যতটুকু সে একটা কালার পাবে ততটুকুই সে ধরবে, বাকিগুলো সে ধরবে না, ঠিক আছে? হোয়াইট কালারটাও আমাদের কাছে মনে হচ্ছে যে একটা কালার, আসলে কিন্তু একটা কালার না। এখানে গ্রে কালার আছে, আবার হোয়াইট কালারও আছে। খেয়াল করেন যে যে জায়গাগুলোতে একটা কালার সে পাচ্ছে শুধু ওইটুকুই ধরছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটুকু মাথায় রাখতে হবে আপনাদের। ম্যাজিক ওয়ান টুলটা একটা সলিড কালারের ক্ষেত্রে একটা ক্লিক করব, আমরা চাইলে যে কোনো একটা কালার এক ক্লিক করে হয় ডিলিট করে দিব, না হয় আমরা এখানে অন্য একটা কালার ফিল করে দিতে পারি, ঠিক আছে? আর যদি আপনার কয়েকটা কালার থাকে একটা ব্যাকগ্রাউন্ডে, সেটা আমাদের কখনোই এভাবে পসিবল না, ঠিক আছে? অর্থাৎ 2-3টা কালারের ক্ষেত্রে ম্যাজিক ওয়ান টুলটা কাজ করতেছে না ভালো করে। এবার আসেন কুইক সিলেকশন টুল, এটা কিভাবে কাজ করবে? আমরা এতক্ষণ তো দেখলাম ল্যাসো টুল থেকে শুরু করে ম্যাজিক ওয়ান টুল, প্রত্যেকটা দিয়ে কেটে কেটে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে কিভাবে কাজটা করতে হবে। তো ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখানে কুইক সিলেকশন টুল দিয়ে আরও দ্রুত আমরা যে কোনো একটা অবজেক্ট থেকে একটা জিনিসকে কপি করে নিতে পারি।
দেখেন আমার এখানে যে মোবাইল ফোনটা আছে মনে করেন, এটাকে আমরা চাচ্ছি কপি করব। তো আমি যদি এটা দিয়ে এখান থেকে কাজটা করতে যাই আমার অনেকটা সময় দরকার। যদি আমার এভাবে আমি না করে কাজটা কুইক সিলেকশন টুলটা নেই, নেয়ার পর দেখেন আমার এখানে একটা প্লাস সাইন দেখাচ্ছে। তো এই প্লাস সাইনটা এই উপরের দিকে তাকালে দেখবেন প্লাস মাইনাস এইভাবে আছে, আর এখানে আপনার সাইজটা আছে। আপনি চাইলে এখান থেকে সাইজটা বড় ছোট করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে মাউসের রাইট বাটন ক্লিক করে, আচ্ছা রাইট বাটন ক্লিক করলে এখান থেকে হচ্ছে না আর হবেও না, আমি ভাবছি ব্রাশ টুলের কথা। এটা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলে এখান থেকে সাইজটা ছোট বড় করা যায়। আর এটা যেহেতু আমাদের কুইক সিলেকশন টুল, আমরা এটাকে এখান থেকেই ছোট বড় করে নিতে হবে আমাদের। তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ছোট করব বড় করব। তো নর্মালি আপনি যখন ড্র্যাগ করবেন তখন দেখেন এখানে প্লাসটা সিলেক্ট করা। তো আমি এখানে কিভাবে সিলেক্টটা করব বা এখান থেকে আমি কিভাবে কাজটা করতে চাচ্ছি যে শুধুমাত্র আমার মোবাইল ফোনটাকে আমি আলাদা করে ফেলবো। দেখেন আমি মাউসের লেফট বাটন চেপে ধরবো, ধরে এভাবে আমি ড্র্যাগ করব। দেখেন এভাবে আমি ড্র্যাগ করে করে যাব যতটুকু আমার দরকার। আমি হয় ক্লিক করে করে যেতে পারি, না হয় এভাবে ড্র্যাগ করলেও আমার কোনো সমস্যা নেই। একটু জুম করে করে দেখবেন যে কতটুকু আপনার পারফেক্ট হচ্ছে কিনা। এই যে দেখুন সিলেকশনগুলো ভিতরের দিকে আছে, এগুলোকে বাইরে বের করে দেন, এভাবে ড্র্যাগ করে দেন, তাহলে এটা বাইরে চলে আসবে। খেয়াল করেন এই জায়গাটা কিন্তু এখন আমার কালো জায়গাটা সিলেক্ট হয় নাই। আমরা এইভাবে ক্লিক করে করে আমরা এগুলো সিলেকশন করে দিতে পারি। এইভাবে সিলেকশন করবেন, কারণ আমার এই পুরো মোবাইল ফোনটা দরকার এই মুহূর্তে। যদি কোথাও ভুল হয়, এই দেখেন এখানে একটু ভুল হয়েছে, আপনি কিবোর্ডের অল্টারটা চেপে ধরবেন, অটোমেটিক মাইনাসটা সিলেক্ট করে নিবে। অল্টার চেপে ধরলে মাইনাসে চলে আসছে, একটা ক্লিক করেন, এগুলো আবার ভিতরের দিকেও আপনি চাইলে নিতে পারবেন। দেখেছেন এই পিক্সেল অনুযায়ী আপনি ভিতরের দিকে নিয়ে নেবেন। তারপর আমরা এটাকে আরেকটু কাজ করব, এখান থেকে ক্লিক করে করে পুরো কাজটা সম্পন্ন করতে হবে আমাদের। এভাবে কাজটা করলাম। দেখেন এই জায়গাটা আমার একটু বাইরের দিকে নিতে হবে, নিলাম, হয়ে গেল। আচ্ছা এখানে আমার একটু বাইরে আছে, ভিতরের দিকে, এটা বাইরে নিলাম। এখানে আমার কিছু জায়গা আছে, এটাকে আমরা বাইরের দিকে নিয়ে নিলাম। যখন আমার পুরো কাজটা হবে আমি আরেকবার চেক করে নিব। এই দেখেন উপরের দিকে এভাবে ছোট ছোট করে ক্লিক করবেন। এই যে 6টার এখানে ছিল, এটাকে আমরা উপরের দিকে দিয়ে দিলাম। তো যখন আপনার কাজটা এভাবে হবে আপনি দেখেন একদম পারফেক্টলি কিন্তু মোটামুটি হয়েছে। তো তারপরও কিছু কিছু জায়গায় যদি সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনার মাইনাস করে নিতে হবে। দেখুন এই যে এই জায়গাটা একটা পিক্সেল কিন্তু বাহিরে, আমি এটাকে প্লাস সাইন দেখতে পাচ্ছি, অল্টার চেপে ধরে একটা ক্লিক করছি, দেখুন এটা আমার ভিতরের দিকে চলে গেল। আমি যদি বেশি করে আবার অল্টার চেপে ধরে ক্লিক করি তাহলে তো বেশি ভিতরে চলে যাবে, এটাও আমার খেয়াল করতে হবে। এই যে এই জায়গাটা খেয়াল করেন, অল্টার চেপে ধরে দুইবার ক্লিক করলাম, দুইটা পিক্সেল ভিতরে দিয়ে দিলাম। ওকে, এখন আমি যদি কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে নেই, আমি চাইলে যে কোনো একটা ডকুমেন্টের মধ্যে গিয়ে আমি কিন্তু এখানে একটা ডকুমেন্ট নিলাম, একটা কালার ফিল করে দিই, যে কোনো একটা কালার ফিল করছি, ধরুন এখান থেকে হোয়াইট কালারটা দিলাম। এখন আমি আমার যে ছবিটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে আমি এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে আরেকটা লেয়ার নিয়ে পেস্ট করে দিব। দেখুন আপনারা কিন্তু জিনিসটা ইজিলি আপনারা করতে পারলেন। যদি এটা মনে হয় যে আমি এখানে আমি কালারটা চেঞ্জ করব, কন্ট্রোল শিফট আই দেন, তারপর আপনি একটা কালার চেঞ্জ করে দেন, হয়ে গেল। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা এই দুইটা টুলস? আচ্ছা এখন আপনাদের কোশ্চেন কার কি আছে বলেন, কারণ হচ্ছে আমাদের যে টুলসগুলো ছিল আমরা আলহামদুলিল্লাহ সবগুলো টুলস দেখানোর চেষ্টা করছি। এখন একটু বলেন। কোনোটা বুঝতে কারো সমস্যা আছে? আপুরা আপনারা একটু বলবেন।
সাদিয়া ইসলাম, রেশমা আক্তার, তাহমিনা আপু, আপনারা একটু বলবেন। নাজনীন, আচ্ছা জি ভাই কি বলছেন বুঝলি? আপনারা বুঝতে পেরেছেন কিনা এটাই জানতে চেয়েছি। বুঝতে পারছি। আচ্ছা জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা বলেন তো আজকে যে যে কাজ করলাম আমাদের প্রজেক্ট কি কি থাকা উচিত? আমাদের প্রজেক্ট আজকে মানে আপনাদের যে বাড়ির কাজটা থাকবে কি কি থাকা উচিত আপনারা মনে করেন? ক্রপ টুলের কাজ করা আর কালার চেঞ্জ করা ব্যাকগ্রাউন্ড, এগুলোই তো। মিউজিক ফুলসের মিউজিক লেসন টুলের কাজ, তারপরে মিউজিক লেসন টুলের মিউজিক টুলস তিন প্রকার রেখেছেন স্যার এগুলা। তারপরে যাত্রা কাজ স্যার সবগুলো আমরা বেসিস করতে বুঝবো আর কি, একটু সমস্যা না তবে একটু বুঝতে পারলাম। আচ্ছা প্র্যাকটিস করে নিউ একটা অ্যামন টুল দিয়ে ক্রিয়েট করা। আচ্ছা এখানে আমরা টুকটাক সব কিছুই বুঝতে পেরেছি। হ্যাঁ, তো কারো কোনো সমস্যা নাই। যেহেতু আমি এখন সর্বশেষ আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, একটু হিন্টস দিব। আমি পুরো বিষয়টা ওইভাবে এক্সপ্লেইন করব না, বাট আশা করি তারপরে যতটা করব আপনারা সমস্ত জিনিসটাই বুঝতে পারবেন। তো এই কাজটাও আপনাদের বাড়ির কাজ আমি দিব, যার জন্য আমি এখন আপনাদেরকে দেখায় দিচ্ছি। ধরুন এই ইমেজটা, এখানে কতগুলো ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন। আপনারা এই কাজটা আপনারা নিজেরা করতে পারবেন, এই ওয়াটারমার্কগুলো রিমুভ করতে পারবেন। যদিও পারফেক্টলি হবে না, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে যদি আপনার কি বলে একটু ক্রিটিক্যাল হতে পারে, যেমন এই জায়গাটা, এই জায়গার কালারটা আর এই জায়গার কালারটা দুইটা কিন্তু এক না। যখন দুই তিনটা কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড হয়ে যায় তখন আসলে এই টাইপের ইমেজগুলো কাজ করা আসলে সোজা ব্যাপার হয় না। তো এগুলো করার জন্য অনেক ওয়ে আছে, কিন্তু আমি যতটুকু দেখাবো, যেভাবে দেখাবো আপনারা কয়েকটা ইমেজ এভাবে প্র্যাকটিস করবেন। এটা এমন হতে পারে আপনাদের জন্য অনেকটা হেল্প হবে। আমার একটা প্রয়োজন একটা ইমেজ ব্যবহার করা, কিন্তু আমি ওয়াটারমার্কের জন্য ব্যবহার করতে পারছি না। তা আমরা যেহেতু ডিজাইনার, আমরা কাজ শিখছি, তা আমরা যদি এগুলো রিমুভ কিছুটা করতে পারি তাহলে আমাদের জন্য ভালো না? তা আমরা এখানে আগে একটা ছবি ওপেন করে নিলাম, কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করলাম। তারপর দেখুন একদম ইজিভাবে বুঝেন, আপনি লেসো টুল, পলিগন লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল যে কোনো টুলস ব্যবহার করতে পারেন এটা করার ক্ষেত্রে। অথবা আপনি চাইলে রেক্টেঙ্গুলার টুল, ইলিপ্টিক্যাল টুল পর্যন্ত ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে লেসো টুলটাকে প্রেফার করলাম। লেসো টুলটা নিলাম এই কারণে, আমি ফ্রিভাবে, ধরেন আমার এই জায়গার এই অংশটুকু আমাকে মুছতে হবে, আমি এটা চাচ্ছি না। আমি আগে এভাবে সিলেকশন করব, করার পর একদম সিম্পল মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করে এখানে দেখেন ফাইল ফিল আছে, ফিল একটা অপশন, তো ফিল অপশনটায় ক্লিক করছি। করার পর এখানে কি সিলেক্ট করা, কন্টেন্ট অ্যাওয়ার। যদি এটা না থাকে অবশ্যই এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ারটা সিলেক্ট করে তারপর আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। দেখেন তো আপনার এখানে ওয়াটারমার্কটা আর নেই। ঠিক আছে, তো কন্টেন্ট অ্যাওয়ারটা মূলত কি কাজ করতেছে, আপনার বিভিন্ন জায়গার, আপনার আশেপাশের জায়গাগুলো থেকে ও কিছু জায়গা রিপ্লেস করে দিচ্ছে এই জায়গার সাথে, যার কারণে আমরা ওই জিনিসটা আর দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা এখন ধরুন আমার এইটাকে আমার রিমুভ করতে হবে, আমি এখান থেকে ড্র্যাগ করে নিচ্ছি যতটুকু আমার দরকার, সিলেকশনটা করবেন এইভাবে করে। হ্যাঁ, তারপর সিলেকশনটা হলে মাউসের রাইট বাটন ক্লিক করে ফিল অপশন, কন্টেন্ট অ্যাওয়ার, ওকে। দেখুন যদি কোথাও কাজ করতে গিয়ে দেখেন একটু সমস্যা হচ্ছে, আপনারা অনেকে বলতে পারেন ভাই এত কাজ একবারেই আমরা করে ফেলি, এত ছোট ছোট করে কেন করছি। আপনি যদি বড় করে করেন তাহলে কিন্তু আপনি ভালো আউটপুট পাবেন না, আপনি এটা নিজে ট্রাই করলেই বুঝবেন। ধরুন আমি এখান থেকে এই দুই তিনটাকে একসাথে ধরলাম, এইটুকু আমি রিমুভ করব, তো আমি এখান থেকে ফিল অপশনে গেলাম, কন্টেন্ট অ্যাওয়ারে গেলাম। ঠিক আছে, এই জায়গাটা আমার মোটামুটি সিমিলার, তারপরও এখানে একটু সাদা জায়গা কিন্তু ছড়িয়ে গেছে, আপনারা হয়তো বা বুঝতে পারছেন কিনা আমি জানি না। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা আপনারা বেশি ফেস করবেন। তো যতটা সম্ভব এখান থেকে আপনার কাজগুলো এখান থেকে এভাবে করতে হবে।
দেখুন, তো আমরা যদি ধরে ধরে করি কি মনে হয় আমরা কি পারবো না এই ওয়াটারমার্কগুলো রিমুভ করতে? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, আগে আমরা সিলেকশন করব, রাইট বাটন ক্লিক করে ফিল অপশনে যাব, কন্টেন্ট আওয়ার, ওকে, এই দেখুন আমার এটা রিমুভ হয়ে গেছে। তো এই ইমেজটা আমি দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? কিছুক্ষণ পর আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এই ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, তারপর আপনারা কাজগুলো করবেন। অথবা কেউ চাইলে নেট থেকেও এই টাইপের ওয়াটারমার্কের ইমেজগুলো লিখলেই এই ইমেজগুলো পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা চাইলে কাজ করতে পারেন। ওকে, তো আমরা এখানে তাহলে আরেকটা কাজও কিন্তু অ্যাড করতে পারি। তো আজকে আমাদের কি কি কাজ থাকবে বলেন তো? বলেন আমাদের কি কি কাজ থাকবে আজকে? আর কি থাকবে স্যার? প্রথমত কাজ হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। 3টা ইমেজকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আচ্ছা, একটু মিউট করে দিচ্ছি, আপনাদের ওখান থেকে আওয়াজ আসছে। আমি বলি, 3টা ইমেজ দিব, বা আপনারা ডাউনলোড করতে পারেন যেটা আপনাদের সুবিধা হয়। তো আপনারা আপনাদের মতো করে, আমি ওয়াটারমার্কের ইমেজগুলো দিয়ে দিচ্ছি 3টা, আর আপনারা 3টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সেটা আপনাদের ছবি হতে পারে, অন্য ভালো একটা ছবি হতে পারে, প্রফেশনাল লুক যাতে হয়। পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি খুব সুন্দরভাবে রিমুভ করে আপনার অন্য আরেকটা ন্যাচারাল বা যে কোনো একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড পিছনে সেট করবেন। এভাবে করে আপনারা মোট এখানে হচ্ছে ওয়াটারমার্ক রিমুভ করবেন 3টা, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন 3টা। এই হচ্ছে 6টা কাজ। এই 6টার ইমেজগুলো আপনারা অবশ্যই, আমি যে পোস্টটা আপনাদেরকে হোমওয়ার্কের জন্য করব, ভিডিওর নিচে দিবেন না, আমি হোমওয়ার্কের জন্য যদি যে পোস্টটা করব সেই পোস্টে আপনারা দিবেন। যদি আমি হোমওয়ার্ক পোস্ট না করি, অনেক সময় এরকম হয় যে ভুল হয়ে যায়, মনে থাকে না, তো সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটা পেলে ভিডিওর নিচে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু কথা একটাই, গত ক্লাস সবাই দেখছেন কিনা আমি জানি না, কিন্তু সবার কিন্তু কাজ আমি পাইনি। তো আজকে যেহেতু বাংলাদেশের পতাকা, আর্জেন্টিনার ফ্ল্যাগ এগুলো দেখানো হয়েছে, কারো যদি সমস্যা থেকে থাকে এগুলো সলভ করে ওই কাজগুলো করবেন। পাশাপাশি আজকে এই 2টা প্রজেক্ট আপনাদের থাকবে, ওয়াটারমার্ক রিমুভ করা আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আর বাকি যে টুলসগুলোই দেখছেন সেগুলো প্র্যাকটিস করা, ঠিক আছে? এই হচ্ছে আজকে আপনাদের কাজ। জি বলেন। কোশ্চেন ছিল, বলেন। এই যে স্ক্রিনে দেখানো ছবিটা, এই যে শাটার স্টক যে ছবির মধ্যে লেখা এক এক জায়গায়, এটা তো বেশ লেন্থটা তো এটার ভালোই বড়। সো এটা রিমুভ, এই ওয়াটারমার্কটা রিমুভ করতে গেলে ছবিতে একটু প্রবলেম হতে পারে, যেরকম আপনি দেখালেন উপরে রিমুভ করতে হয়েছে। আচ্ছা, প্রবলেম হলে এটা তো ভাই আমাদের জেল আর জরিমানা হবে না, তাই না? এখন কথা হচ্ছে আমরা প্র্যাকটিস করতেছি, যতটুকু হবে ততটুকুই আমরা করব, চেষ্টা তো করতে পারি নাকি? আচ্ছা, এখানে আমি কিন্তু বুঝাতে চেয়েছিলাম যে আপনার কিন্তু এখানে খেয়াল করেন, এই জায়গার কালারটা কিন্তু একরকম, যখন এই জায়গার কালারটা একরকম থাকবে, এই জায়গার আরেক রকম, তো এরকম 2-3টা ব্যাকগ্রাউন্ড যদি কমপ্লেক্স হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ভালো আউটপুটটা আসলে আমরা পাই না। কিন্তু আপনাদের নেক্সট ক্লাস আবার যেটা করবেন, এই ক্লাসটা করার পরে যে ভুলগুলো থাকবে নেক্সট ক্লাসটা করলে আপনারা দেখবেন এই ভুলগুলো আর থাকবে না। বুঝতে পারছেন? যতটুকু বলছি এভাবে করে আপনারা ট্রাই করবেন। আমার একটাই রিকমেন্ডেশন, সেটা হচ্ছে আপনারা ছোট ছোট করে যতটা পারেন, এই যে যেমন এই কালারের ভিতরে যতটুকু আছে এইটুকুকে আপনি আলাদা সিলেকশন করেন, তারপর আপনি এখান থেকে কাজটা করেন, দেখবেন আপনার আউটপুটটা আপনি ভালো পাচ্ছেন। আর অনেক সময় অনেক দূর পর্যন্ত যদি আপনি নিয়ে কাজ করেন তাহলে দেখবেন আপনার আউটপুটটা ভালো পাবেন না, ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ বলেন। আরেকটা জায়গা আমি একটু পেয়ে গেছিলাম, ল্যাসো টুল ইউজ করার সময় পলিগন ল্যাসো টুলটা যেমন কোনো একটা ভুল হলে ব্যাকস্পেস দিয়ে ওটাকে রিমুভ করতে পারছি, কিন্তু ল্যাসো টুলের ক্ষেত্রে ওটা কিভাবে করব ভাই? এটা তো আমি প্রথমেই না করছি যে এটা দিয়ে করা যাবে না, তাহলে ওইটার ক্ষেত্রে আমরা পলিগন ল্যাসো টুলটা ইউজ করব। আপনার যেটা ইচ্ছা ভাইয়া। আসলে ব্যাপারটা হলো এখানে আমাদের অনেক কিছু থাকবে, যেটা আমাদের ইউজ টু মনে হবে, ভালো মনে হবে, সেটাই ইউজ করবেন। প্র্যাকটিসের জন্য সপ্তাহে একবার করে ট্রাই করবেন। আগামী ক্লাস 3:30 থেকে। জি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ আমি আপনাদের 3টার মধ্যে ক্লাসের লিংকটা ইনশাআল্লাহ দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা।
তবে আজকে লিভ নিতে যাচ্ছি না, আমাদের টাইম আসলে চলে যাচ্ছে। হ্যাঁ আমিও সেটাই ভাবছি ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে।